গুড ইভিনিং ডিয়ার ডক্টরস, সবাই কেমন আছেন? এক্সক্লুসিভ এডুকেশন এইডের নন ক্যাটার নিয়োগ পরীক্ষায় আমাদের যে ব্যাচগুলোতে যেই ডক্টররা আছেন তাদের সবাইকে স্বাগত। আজকে আমরা হচ্ছে প্যাথোলজি নিয়ে একটু পড়াশোনা করবো। আমি এক্সট্রিমলি সরি, শুরুতেই বলেছি যে হয়তো আমাদের ক্লাসটা একটু দেরি করে শুরু হচ্ছে। আমার কিছু পার্সোনাল ইস্যুস এর জন্য আমি আজকে ক্লাসটা এই টাইমটাতে সেট করেছি। অ্যান্ড আমরা আজকে জেনারেল প্যাথোলজি নিয়ে একটু পড়বো। জেনারেল প্যাথোলজি আপনারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়েছেন, এবং এইখান থেকে আমাদের অনেকেই আপনারা প্রেসিডেন্সি এবং ডিপ্লোমা অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিয়েছেন বা নিচ্ছেন, অনেকেই তারা কিন্তু প্যাথোলজি নিয়ে পড়াশোনা করছেন। সেই জিনিসগুলোই আমরা টুকটাক একটু দেখবো যে আমাদের এই পরীক্ষাগুলোতে এগুলো থেকে কি কোশ্চেন আসতে পারে। এখানে পড়াটা আসলে এমন, আপনারা তো দেখেছেন, আচ্ছা, আমার কথা মনে হয় মাঝখানে একটু নেটওয়ার্ক ইস্যুস এর কারণে আহ নেটটা চলে গিয়েছিল। আই হোপ আবার সবাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি আবার স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিনটা মনে হয় চলে গিয়েছে। তো যেটা বলছিলাম যে এই প্রিপারেশনটা নিলে একেবারে আপনার কিন্তু রিটেনের প্রিপারেশনটাও হয়ে যাবে। তখন আপনি আপনার অন্য পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশনটাও আপনি নিতে পারবেন রিল্যাক্সলি, সো দ্যাট আপনার আর প্যারা হবে না। তাহলে আসেন আমরা একটু শুরু করি। প্যাথোলজি থেকে, জেনারেল প্যাথোলজিতে একটা লিস্ট প্রথম অংশে দেয়া আছে যে সেলুলার অ্যাডাপ্টেশন, সেল ইনজুরি, নেক্সট শক ক্লাসিফিকেশন অনলি মধ্যে পরীক্ষাতে বিগত রিটেন পরীক্ষাগুলোতে সেখান থেকে আমাকে মোটামুটি বোঝা যাচ্ছে যে পিএসসি থেকে আমাদের এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। কথা আটকে যাচ্ছে ভাইয়া, নেটওয়ার্ক মনে হয় ঝামেলা। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আমরা এখনো তো ক্লাসের আলোচনা শুরু করি নাই, এমনি বলছি। আচ্ছা, তো আসেন আমরা একটু শুরু করি। প্রথমে আমরা সেলুলার অ্যাডাপ্টেশন থেকে একটু পড়াশোনা করি, ঠিক আছে? সেলুলার অ্যাডাপ্টেশনের মধ্যে দেখেন আমাদের কিছু ইম্পর্টেন্ট, আমাদের প্যাথোলজি পড়াশোনাটা যেই চ্যাপ্টার দিয়ে হয়েছিল এবং যে টপিক গুলো দিয়ে হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া। এই চারটা জিনিস, এগুলো হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন। এই জিনিসগুলোর ফিচার এবং এক্সাম্পল গুলা এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। এগুলো কিন্তু খুব ভালো করতে হবে, হ্যাঁ। আবার সেল ইনজুরির মধ্যে দুই রকম আছে, একটা হচ্ছে রিভার্সিবল ইনজুরি আর একটা হচ্ছে ইরিভার্সিবল ইনজুরি। ইরিভার্সিবল ইনজুরির আবার দুইটা অংশ আছে, একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। তাহলে এই জিনিসগুলোর ফিচার, ক্লাসিফিকেশন, এক্সাম্পল এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। আর অ্যাডাপ্টেশনের মধ্যে রয়েছে ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন, ক্লাসিফিকেশন আর সেলুলার এজিং। আচ্ছা, তাহলে আসেন আমরা একটু দেখি যে এই জিনিসগুলো থেকে আমাদের কি কি পড়তে হবে। ফার্স্ট অফ অল, অ্যাট্রফি। দেখেন অ্যাট্রফি তো রয়েছে রবিনস পোর্টন থেকে পড়লে অ্যাট্রফি টাইপস, মেকানিজম, তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন, এক্সাম্পল, অনেক কিছু রয়েছে। আসলে পরীক্ষার হলে আসবে বেসিক্যালি আপনাদের, যদি বলেন যে আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে আমি বলবো সেটা হচ্ছে এক্সাম্পল এবং ক্লাসিফিকেশন, এটা হচ্ছে important। ঠিক আছে, অ্যাট্রফি মানে কি? ডিক্রিজেস ইন সাইজ, এইটাই হচ্ছে মেন কথা। ঠিক আছে, ডিক্রিজেস ইন সাইজ, এই কথাটা আমাদের জাস্ট একটু মাথায় রাখতে হবে যে অ্যাট্রফি ডিক্রিজ ইন সাইজ, এইটা হচ্ছে মেন কথা। তাহলে
কমন কজেস অফ অ্যাট্রফি, কি কি কজ কারণে অ্যাট্রফি হইতে পারে? ডিজ ইউজ করলে অ্যাট্রফি হতে পারে, ইনারভেশন যদি লস হয়, ব্লাড সাপ্লাই যদি কমে যায়, নিউট্রিশন যদি কমে যায়, এন্ডোক্রাইন স্টিমুলেশন যদি কমে যায়, যদি ওই সেলের বা টিস্যুটার এজিং বাড়ে, প্রেসার যদি সেখানে বেশি থাকে, তাহলে অ্যাট্রফি হতে পারে। ঠিক আছে, অ্যাট্রফির কতগুলো উদাহরণ এখানে দিয়েছে। যেমন দেখেন, ফিজিওলজিক্যাল অ্যাট্রফি, প্যাথোলজিক্যাল অ্যাট্রফি। ফিজিওলজিক্যাল অ্যাট্রফির মধ্যে উদাহরণ দিয়েছে অ্যাট্রফি অফ দ্য নটোকর্ড, অ্যাট্রফি অফ দ্য থাইরোগ্লোসাল ডাক্ট, বাচ্চা হওয়ার পরে ইউটেরাস অ্যাট্রফি হয়েছে, এগুলো। আর প্যাথোলজিক্যাল অ্যাট্রফির মধ্যে অনেক ধরনের অ্যাট্রফি আছে, লোকালাইজড এবং জেনারেলাইজড। ওকে, তাহলে এই কথাগুলো মোটামুটি অ্যাট্রফি থেকে লাগবে। ওকে, এরপরে দেখেন অ্যাট্রফির, সরি, হাইপারট্রফি। হাইপারট্রফি মানে সাইজে বড় হওয়া। তাহলে কোথায় কোথায় সাইট হয়? যেখানে সেল সংখ্যায় বাড়ে না, কিন্তু সাইজে বাড়ে। তার মানে এই সেলগুলো সাধারণত নন ডিভাইডিং সেলে হয়, যেখানে সেলের সংখ্যা বাড়ে না কিন্তু সেলের সাইজটা বেড়ে যায়। যেমন হার্ট বা কার্ডিয়াক হাইপারট্রফি হয়, স্কেলেটাল মাসল হাইপারট্রফি হয়, এগুলো। তাহলে এই সাইড গুলো পড়লেই হাইপারট্রফি হচ্ছে। এখানে উদাহরণগুলো দেখেন, ফিজিওলজিক্যাল উদাহরণ আছে, প্যাথোলজিক্যাল উদাহরণ আছে, তাহলে সেগুলো পড়ে ফেলবেন। একইভাবে হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া জিনিসটা কি? ইনক্রিজেস ইন দা নাম্বার অফ সেল, সেলের নাম্বারটা বাড়া, এটি হচ্ছে হাইপারপ্লাসিয়া। এন্ডোমেট্রিয়াম, ব্রেস্ট, প্রোস্টেট, তাহলে এই সাইটে মূলত হাইপারপ্লাসিয়া হয়। সেলের সংখ্যা, এখানে কিন্তু ল্যাবাইল সেল, অর্থাৎ যে সেলগুলোর সংখ্যায় বাড়ে, তারা কিন্তু সাধারণত আপনার হাইপারপ্লাসিয়া হতে পারে। এখানেও কিন্তু ক্লাসিফিকেশন রয়েছে ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল যেমন হরমোনাল হাইপারপ্লাসিয়া, যেমন পিউবার্টির সময়, প্রেগনেন্সির সময়, গ্ল্যান্ডুলার ফিমেল ব্রেস্টের হাইপারপ্লাসিয়া হচ্ছে। প্রেগনেন্ট ইউটেরাসে, ইউটেরাসের হাইপারপ্লাসিয়া হচ্ছে। এটা হচ্ছে হরমোনাল হাইপারপ্লাসিয়া। আর কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া হচ্ছে কোনো কিছু কাজে, কোনো টিস্যু বা কোনো অর্গান যদি ড্যামেজ হয়, সেই ড্যামেজটা ক্ষতিপূরণের জন্য যদি সেখানে কম্পেনসেটরি সেলুলার ডিভিশন হয়, যেমন পার্শিয়াল হেপাটেক্টমি হলে সেখানে লিভার রিজেনারেশন হচ্ছে, এটা কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া। প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া যেমন এন্ডোমেট্রিয়াল, যে কোনো বিনাইন হাইপারপ্লাসিয়া, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয়, বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া হয়, এগুলো হচ্ছে এক্সাম্পল। তাহলে এক্সাম্পল গুলো কিন্তু ভালো করে পড়তে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে মেটাপ্লাসিয়া, যেটা হচ্ছে আমাদের একটা প্রি ক্যান্সারাস কন্ডিশন, ওয়ান ডিফারেন্সিয়েটেড সেল টাইপ রিপ্লেসড বাই অ্যানাদার সেল টাইপ। অনেক ধরনের মেটাপ্লাসিয়া হতে পারে, আমাদের জানতে হবে যে মেটাপ্লাসিয়া গুলো কোনটা, কি কি ধরনের। ঠিক আছে, যেমন এপিথেলিয়াল মেটাপ্লাসিয়ার উদাহরণগুলো আপনাকে জানে নিতে হবে, যে কলামনার টু স্কোয়ামাস কোথায় হয়, স্কোয়ামাস টু কলামনার কোথায় হয়, বেরেড ইসোফেগাস। আর কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া, সেটা কোথায় হয়। এই এই মেটাপ্লাসিয়ার এক্সাম্পল গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু খুবই আসে। অ্যাজ ফর এক্সাম্পল বললো যে, এই যে আপনার সিগারেট স্মোকারদের এই যে আপনার ট্রাকিয়ার এপিথেলিয়ামটা যে রিপ্লেসড বাই স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা তাহলে কি ধরনের মেটাপ্লাসিয়া হলো? স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হলো নাকি কলামনার মেটাপ্লাসিয়া হলো? এটা মাথায় রাখতে হবে। যেমন ট্রাকিয়ার লাইনিং আমরা জানি সিউডো স্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়াম, কিন্তু সেইটা স্মোকারদের রিপ্লেস হয়ে কমাসে দিলাম। তাহলে প্রশ্নটা হচ্ছে এখানে কি ধরনের যায়, যে এখানে তো দুই ধরনের সেলই হলো, একটা ছিল এপিথেলিয়াম কলামনার, এখন হয়ে গেছে যে যেই টিস্যুটাতে কনভার্ট হয়েছে মেটাপ্লাসিয়ার নামটা ওটার নামে হবে। লাইক এখানে কলামনার থেকে স্কোয়ামাস হয়েছে, তাহলে হয়েছে কোনটাতে? স্কোয়ামাসে। তার মানে কোনটাতে পরিবর্তিত হয়েছে মেটাপ্লাসিয়া হয়ে? পরিবর্তিত হয়েছে স্কোয়ামাসে, তাহলে মেটাপ্লাসিয়ার নামটা হবে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। তাহলে বলেন তো, ব্যারেটিসের কাছে কোন ধরনের মেটাপ্লাসিয়া হয়? স্কোয়ামাস মেটাপ্লাসিয়া নাকি কলামনার মেটাপ্লাসিয়া? উত্তর হচ্ছে এখানে মেটাপ্লাসিয়া হয়ে চেঞ্জ টিস্যুটার নাম কি? কলামনার। তাহলে মেটাপ্লাসিয়ার নাম হবে কলামনার। তাহলে এইভাবে মেটাপ্লাসিয়ার এক্সাম্পল গুলা মনে রাখবে। এখানে এক নয় বলে হাইপারট্রফি, আমি আপনাদেরকে পড়ালাম। এইটা আমি যদি আপনাদেরকে একটু নোট করে পড়াতাম, তাহলে আমি আপনাদের একটা স্ক্রিন শেয়ার দিই, দেখতে পারবেন।
আহ একটা স্ক্রিন শেয়ার হয়েছে আপনাদের, দেখেন আপনারা জুমে। এখানে অ্যাট্রফি থেকে ধরেন, অ্যাট্রফি তাই না, আপনি যখন পরীক্ষার আগের দিন পড়বেন তখন কিন্তু আপনি এত কিছু মনে রাখতে পারবেন না। এত কিছু পড়তে গেলে আপনার সময় নষ্ট হবে, আপনি আপনার সিলেবাসটা শেষ করতে পারবেন না। তখন এরকম ছোট ছোট নোটস গুলা কিন্তু কাজে লাগবে। যেমন অ্যাট্রফি থেকে আপনার পড়তে হবে কি, অ্যাট্রফি থেকে এক কথায় সেলের সাইজ এবং নাম্বার দুইটাই কমে, ইউজুয়ালি সাইজ কমে। ফিজিওলজিক্যালের উদাহরণ খালি নামগুলো দেখবেন, নোটোকর্ড, থাইরোগ্লসাল ডাক্ট, ইউটেরাস, ইমোবিলাইজেশন, এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাট্রফির এক্সাম্পল। আর প্যাথোলজিক্যাল অ্যাট্রফির এক্সাম্পল যেগুলো বললাম, ডিজিউজ, ডিনার্ভেশন, সিনাইল, এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যাট্রফির এক্সাম্পল। মেটাপ্লাসিয়া দেখেন, ওয়ান অ্যাডাল্ট সেল টাইপ ইনটু অ্যানাদার অ্যাডাল্ট সেল টাইপ, ডাবল এজ সোর্ড বলা হয় এটাকে, তো এটা একটা ফিচারের মধ্যে থাকবে, এটাকে ডাবল এজ সোর্ড বলে। অল এজ প্যাথোলজিক্যাল, occurs in epithelial and connective tissue, and examples columnar to squamous এর কি কি example হয়, like respiratory tract, salivary gland, bile duct, pancreas, urothelium, এগুলোতে হয়। স্কোয়ামাস টু কলামনার মানে কলামনার মেটাপ্লাসিয়ার এক্সাম্পল একটাই আছে, সেটা হচ্ছে ব্যারিডোসোফেইকস। তো আপনার আরেকটা এক্সাম্পল আমরা দেখি, অ্যাপোপ্টোসিস। আচ্ছা, অ্যাপোপ্টোসিস এগুলো আমি পরে আসছি, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম যে অ্যাট্রোফি, মেটাপ্লাসিয়া, এই জিনিসগুলো আমরা এরকম শর্টে শর্টে যদি লিখে পড়তে পারি তাহলে আমাদের জন্য বেটার হবে। ওকে, ঠিক আছে, আমি আবার আমার আগের স্ক্রিনে চলে যাই। ওকে, সো আসেন আমরা ডিফারেন্স বিটুইন এক্সুডেট এন্ড ট্রান্সুডেট এটাতে যাই। কিন্তু দেখা যাচ্ছে। ওকে, এক্সুডেট এবং ট্রান্সুডেটের এক্সাম্পল, টোটাল প্রোটিন, ডিস্ট্রিবিউশন অফ প্রোটিন, ফিব্রিনোজেন, স্পেসিফিক গ্র্যাভিটি, এই জিনিসগুলো সবই বেশি থাকবে হচ্ছে এক্সুডেটে, সবই কম থাকবে হচ্ছে ট্রান্সুডেটে। এগুলো আমাদের জানা কথা, নতুন কিছু না। সেল বলেন, এগুলো বেশি থাকবে এক্সুডেটে, কম থাকবে ট্রান্সুডেটে। এগুলো খুব সিম্পল জিনিস। আচ্ছা, আমরা একটু ইনফ্লামেশনে চলে আসতেছি। ইনফ্লামেশন টপিকের মধ্যে আমরা ঢুকলাম। অ্যাকিউট এবং ক্রনিক ইনফ্লামেশন, এখানে এক্সাম্পল টেক্সাম্পল কিছু দরকার নাই, আমরা চলে আসি কার্ডিনাল সাইন্স অফ ইনফ্লামেশন। ঠিক আছে, কার্ডিনাল সাইন্স অফ ইনফ্লামেশনের মধ্যে পাঁচটা সাইন: রুবোর, টিউমর, ক্যালোর, ডলর, ফাংশিও, লেইসার। রুবোর, টিউমর, ক্যালোর, ডলর, ফাংশিও, লেইসার, হ্যাঁ, পাঁচটা আপনার ক্লিনিক্যাল সাইন্স আছে। Component of acute inflammation. Acute inflammation has three major components. Uh, Alteration in vascular caliber, structural change in microvasculature, immigration of the leukocyte from the microcirculation. আমরা খুব সহজেই জানি যে একটা অ্যাকুট ইনফ্লামেশন যখন হয় সেখানে কতগুলো সেল রিক্রুট হয়, সেখান থেকে কিছু সাইটোকাইন রিলিজ হয়, এবং সেখানে ভাস্কুলার কিছু চেঞ্জ হয়, ভেসেল গুলো ভেসোডাইলেটেশন হয়, ইন্টার এন্ডোথেলিয়াল যে স্পেস গুলো আছে সেগুলো মোটা হয়, ফলে কিছু এক্সুডেশন হয়, সেল টু আউট আউট মানে এক্সট্রা সেলুলার স্পেস। আর হচ্ছে আপনার এমিগ্রেশন অফ দ্য লিউকোসাইট ফ্রম দ্য মাইক্রোসার্কুলেশন, হ্যাঁ, মাইক্রোসার্কুলেশন থেকে লিউকোসাইট গুলো চলে আসে ফোকাস অফ ইনজুরিতে। এই কথাগুলো কিন্তু খুব বেসিক, এটা আমরা জানি, একটু দেখে রাখ আর কিছু। আচ্ছা, বেনিফিশিয়ারি ইফেক্ট, হার্মফুল ইফেক্ট, এগুলো কিচ্ছু দরকার নেই, এগুলো বেসিক জিনিস। হ্যাঁ, এইটা দরকার আছে, মরফোলজিক্যাল প্যাটার্ন অফ ইনফ্লামেশন। ঠিক আছে, সেরাস ইনফ্লামেশন, ফিব্রিনাস ইনফ্লামেশন, সাপোরেটিভ আলসার্স। সো এখানে এক্সাম্পল গুলো কিন্তু আবারও ইম্পর্টেন্ট, যে সেরাস ইনফ্লামেশন গুলো কোথায় হচ্ছে, যে আমাদের যে মেসোথেলিয়াল লাইনিং গুলো আছে সেখানে, পেরিটেনিয়াম, প্লুরাল, পেরিকার্ডিয়াম ইনফ্লামেশন, হ্যাঁ, প্লুরাল ইফিউশন, অ্যাসাইটিস, এগুলো হচ্ছে সেরাস ইনফ্লামেশন। ইভেন এখানে কিন্তু ফিব্রিনাস এক্সুডেটও হইতে পারে অনেকদিন ধরে, যদি সেটা জমতে জমতে এম্পায়েমা তৈরি হয় বা সেখানে পাস ক্রিয়েট হয়, সেখানে কিন্তু
ফিব্রিনাস এক্সুডেশনও হতে পারে, যেমন মেনিনজেস, পেরিকার্ডিয়াম, প্লুরাল। সাপোরেটিভ ব্যাপারটা কোথায় হয়? সাধারণত যেখানে পাস তৈরি হয়, কোনো একটা ক্যাভিটি তৈরি হয়, যেমন অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, লাং অ্যাবসেস, ব্রেন অ্যাবসেস, লিভার অ্যাবসেস, এগুলোতে সাপোরেটিভ ইনফ্লামেশন হয়, যেখানে পাস তৈরি হয় বেশি। আর আলসার, যেখানে লোকাল ডিফেক্ট ও এক্সকাভেশন হয় সারফেস অর্গান অর টিস্যুতে, এবং স্লাফিং আউট হয় নেক্রোটিক টিস্যু, এটাকে বলা হয়। ঠিক আছে। ইভেন্টস অফ অ্যাকিউট ইনফ্লামেশন, ভাস্কুলার ইভেন্ট, সেলুলার ইভেন্ট। হ্যাঁ, এখানে একটু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, এটাও একটু দেখে রাখবেন। অনেক সময় আপনার এখানে ট্রু ফলস তো দেয় না, কিন্তু ধরেন একটা পরীক্ষা ভাস্কুলার ইভেন্ট অফ অ্যাকিউট ইনফ্লামেশন এরকম করে একটা কথা দিল, সেখানে চারটা অপশন দিল, কিন্তু আপনি যদি ভাস্কুলার ইভেন্ট গুলো না পড়ে যান, তখন কিন্তু মাথায় কাজ করবে না যেটা ভাস্কুলার ইভেন্ট কিনা। তারপরও একটা ধারণা আপনি নিতে পারেন যে এখানে ইভেন্ট গুলো পড়লে এটা যে ভাস্কুলার সেটা বোঝা যাবে। যেমন ভাস্কুলার ফ্লো ক্যালিবার এটা চেঞ্জ হচ্ছে, ভেসোডাইলেটেশন হচ্ছে, ব্লাড ফ্লো বাড়তেছে, মাইক্রোভাস্কুলেচারের পারমিবিলিটি বাড়তেছে, এবং সেখানে সার্কুলেশন কিছুটা স্ট্যাসিস হচ্ছে। এই কথাগুলো ভাস্কুলার ইভেন্ট। আর সেলুলার ইভেন্ট কি? লিউকোসাইট গুলো জায়গা মতো আসছে, এন্ডোথেলিয়াম অ্যাডিশন হচ্ছে, মাইগ্রেশন হয়ে ফোকাস অফ ইনজুরিতে যাচ্ছে, এগুলো হচ্ছে সেলুলার ইভেন্ট। এই তো আজ ফ্যাগোসাইটোসিস করবে এই। ওকে। ফেটস অফ অ্যাকিউট ইনফ্লামেশন, এটা থেকে আমরা আসি মেকানিজম অফ ইনক্রিজ ভাস্কুলারিটি, এগুলো দরকার নাই, এগুলো খুব একটা লাগে না। আচ্ছা, কেমোট্যাক্সিস, কেমোট্যাক্সিসের মধ্যে যেটা লাগবে, কেমো অ্যাট্রাক্টেন্ট কারা কারা আছে, এটা এক্সাম্পলটা দাগায় রাখতে পারেন। এক্সোজেনাস আর এন্ডোজেনাস। এন্ডোজেনাসের মধ্যে কিছু সাইটোকাইন আছে, যেমন ইন্টারলিউকিন 8, কম্পোনেন্টস অফ দ্য কমপ্লিমেন্টারি সিস্টেম, যেমন C5a। এই নামগুলো খালি লাগবে, এত কিছু লাগবে না, কিন্তু পুরা নামটা মনে রাখা লাগবে না। আপনার মনে রাখতে হবে ইন্টারলিউকিন 8, C5 আর লিউকোট্রিয়েন B4। এই তিনটা হচ্ছে কেমো অ্যাট্রাক্টেন্ট এন্ডোজেনাস, আর এক্সোজেনাস হচ্ছে ব্যাকটেরিয়াল প্রোডাক্ট। ব্যাস, এইটুকু কথা পড়লে কিন্তু পড়া শেষ। পড়াটাকে ছোট করতে হবে, বেশি বড় করা যাবে না। প্যাথোলজি তো অনেক বড় জিনিস। হ্যাঁ, জেনারেল প্যাথোলজিতে পড়তেই 4-5 দিন লাগে যায়, কিন্তু আপনাদের ওই পরীক্ষার প্রিপারেশনের জন্য আপনাদের লিমিটেড পড়া পড়তে হবে, সেগুলোই আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। ওকে। আচ্ছা, আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? আমি একটু রেসপন্স নেই আপনাদের কাছ থেকে। কথাটা কি এখনো কেটে কেটে আসতেছে? অনেক গরম আজকে, হ্যাঁ, প্রচন্ড গরম পড়ছে আজকে। আহ আমার স্কিন এবং কথা শোনা যাচ্ছে কিনা রেসপন্স করবেন, চ্যাট বক্সে লিখতে পারেন। ওকে। হঠাৎ হঠাৎ আটকে যায়, আজকে যায় ভাই মাঝে মধ্যে। নেটওয়ার্ক ইস্যুর কারণে আমি একটা বাসায় একটু আগে দাওয়াত খেতে গিয়েছিলাম, সেখানেও দেখি যে নেটওয়ার্কের সমস্যা। আমার মনে হয় আজকে সব জায়গায়, ইভেন এমনও হতে পারে আপনার বাসায়ও আজকে নেটের সমস্যা। ঠিক আছে, নেটওয়ার্ক ইস্যুটা মনে হয় আজকে সব জায়গায়। আচ্ছা, ঠিক আছে। অল ক্লিয়ার, একজন লিখেছেন অল ক্লিয়ার। ওকে, অল ক্লিয়ার মানে কিন্তু ভালো। আচ্ছা, ঠিক আছে, আসেন আমরা একটু ফ্যাগোসাইটোসিস দেখি। হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস এর 3টা স্টেপ আছে, যে 3টা স্টেপ কিন্তু আমাদের অতি পরিচিত। হ্যাঁ, আমার তো এখনো মনে আছে, রিকগনিশন, এনগালফমেন্ট আর এনগালফমেন্ট, আর হচ্ছে কিলিং অ্যান্ড ডিগ্রেডেশন। রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট, কিলিং অ্যান্ড ডিগ্রেডেশন। ঠিক আছে, তাহলে এই 3টা স্টেপ হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এখন ফ্যাগোসাইটোসিস এর রিকগনিশনের জন্য এবং অ্যাটাচমেন্টের জন্য কতগুলো রিসেপ্টর থাকে। রিসেপ্টরের মধ্যে টোল লাইক রিসেপ্টর, ম্যাননোজ রিসেপ্টর, স্ক্যাভেঞ্জার রিসেপ্টর, রিসেপ্টর ফর অপসনিন, এই কতগুলো রিসেপ্টর আছে। খুব একটা ইম্পর্টেন্ট না, আমি এগুলো পড়তে বলবো না। এনগালফমেন্টও এখানে পড়ার কিছু নেই। আপনাকে পড়তে হবে কিলিং অ্যান্ড ডিগ্রেডেশন থেকে, যে কি কি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস আছে মারার জন্য, কি কি ওয়েপন আছে। হ্যাঁ, তাহলে এই ওয়েপন গুলোর মধ্যে একটা অন্যতম ওয়েপন হচ্ছে হাইপোক্লোরাইট। এইটা একটা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। আর রিঅ্যাক্টিভ নাইট্রোজেন স্পেসিসও রয়েছে। হ্যাঁ, আর মানে আপনি হেডলাইন গুলো দেখবেন, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, রিঅ্যাক্টিভ নাইট্রোজেন স্পেসিস, আর হচ্ছে কিছু লিউকোসাইড গ্র্যানুলের মধ্যে কতগুলো স্ক্যাভেঞ্জিং এনজাইম রয়েছে। এনজাইম গুলোর নাম একটু দেখে রাখতে হবে, কি কি নাম আছে, খালি নামগুলো, পুরোটা পড়া লাগবে না। ইলাস্টেজ, ডিফেন্সিন, ক্যাথেলিসিডিন, লাইসোজাইম, ল্যাক্টোফেরিন, মেজর বেসিক প্রোটিন, পারমিবিলিটি ইনক্রিজিং প্রোটিন, নামগুলো খালি মনে রাখতে হবে, আর কিছু না। এগুলো মানে উইপন হিসেবে ইউজ হয় ব্যাকটেরিয়া বা বিভিন্ন ফরেন বডি মারার জন্য, এগুলো ইউজ হয় বডিতে। এগুলোকে চেনার জন্য অপসোনাইজেশন বা অপসোনিনের দরকার হয়। এক্সাম্পল অফ অপসোনিন, এটা হলো একদম ইউনিভার্সাল প্রশ্ন, পরীক্ষায় একদম খুব আসে খুব আসে।
এটা কিন্তু মনে রাখবেন তিনটা জিনিস। একটা হচ্ছে এফসি ফ্র্যাগমেন্ট অফ দ্য ইমিউনোগ্লোবিন জি, একটা হচ্ছে C3b, আর একটা হচ্ছে লেকটিন। তিনটা অপশনিনের নাম মুখস্থ রাখেন। তাহলে আমরা এতক্ষণ ধরে অ্যাকিউট ইনফ্লামেশন পড়লাম, এখন একটু দেখি হলমার্ক অফ ক্রনিক ইনফ্লামেশন। হ্যাঁ, ক্রনিক ইনফ্লামেশনের হলমার্ক হচ্ছে টিস্যু ডিস্ট্রাকশন, সেলস হচ্ছে ম্যাক্রোফেজ, প্লাজমা সেল, লিম্ফোসাইট। ঠিক আছে, সেলস অফ ক্রনিক ইনফ্লামেশন, দেখেন সেলস অফ ক্রনিক ইনফ্লামেশন অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, ইউসিনোফিল, লিম্ফোসাইট, আর হচ্ছে প্লাজমা সেল। ঠিক আছে, এই তাহলে এই জিনিসটা পড়লাম। ক্রনিক ইনফ্লামেশন উদাহরণগুলো একটু দেখে রাখেন, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাথেরোস্ক্লেরোসিস, অনেক আছে, অনেক উদাহরণ পড়ে শেষ করা যাবে না। ঠিক আছে? আরো কিছু উদাহরণ আছে, কজেস অফ ক্রনিক ইনফ্লামেশন, এখান থেকে কিছু উদাহরণ, এগুলো মুখস্থ করার কি ক্রনিক ইনফ্লামেশন হলমার্ক একটু আগে পড়েছি, কম্পোজিশন অফ পাস মুখস্থ করবেন। একটা পাসের মধ্যে কি থাকে, কিছু লিউকোসাইট থাকে, ডেব্রিস। আবারও সেম সমস্যা, এই নেটওয়ার্ক ইস্যু ঝামেলার কারণে আমি এবার হটস্পট চালু করলাম। এইবার আর সমস্যা হবে না, ঠিক আছে? আমি এবার হটস্পট চালু করে দিচ্ছি, যে এই ওয়াইফাই এর যন্ত্রণা আমি আর নিতে চাচ্ছি না। এইবার হটস্পট হবে উইদাউট এনি ইন্টারাপশন, নো টেনশন। ওকে, ঠিক আছে, আসেন আমরা এই যে কিছু জিনিস দেখতেছিলাম রিপিটেশন হচ্ছে, হ্যাঁ, কেমো অ্যাট্রাক্টেন্ট, অপসনিন, এগুলো কিন্তু আগেই বলে দিছি, এগুলো নিয়ে আর কথা বলতেছি না। আমরা একটু চলে আসি আহ ফাংশন অফ কেমিক্যাল মিডিয়েটর, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইটা মানে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে ফাংশন অফ কেমিক্যাল মিডিয়েটর, এভাবে দুইভাবে প্রশ্ন আসতে পারে, যে ভেসোডাইলেশন করে নিচের কোনটা, এভাবে প্রশ্ন আসতে পারে, অথবা হিস্টামিনের কাজ নিচের কোনটা, এভাবে প্রশ্ন আসতে পারে। বাট ইউজুয়ালি এটাই বেশি আসে, যে হুইচ অফ দ্য ফলোইং কেমিক্যাল মিডিয়েটর ডাজ ভেসোডাইলেটেশন অথবা ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। ওকে, এভাবে পরীক্ষার প্রশ্নটা আসে। তাহলে ভেসোডাইলেটেশন করে কে কে? হিস্টামিন, সেরাটোনিন, ব্রাডিকিনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, C3a, 4a, 5a, নাইট্রিক অক্সাইড। ভাস্কুলার পারমিবিলিটি কারা কারা বাড়ায় সেটার একটা কিছু এক্সাম্পল আছে। কেমোট্যাক্সিস করে কারা কারা, উদাহরণ আমরা অলরেডি পড়ছি, এই তিনটার নাম তো অলরেডি পড়ছি। হ্যাঁ, C5a লিউকোট্রিন, B4 ইন্টারলিউকিনের নাম পড়ছি। ফিভার কারা কারা করে, ট্রেন কারা কারা করে, এইগুলো একটু দেখে ফেললেন। আচ্ছা, এটা নিয়ে আমার এখানে আসলে অত বেশি ভালো নেই। আমার একটা নোট আছে, আমি একটু যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে দেখা যাবে ভালো। একটু শেয়ার করি, হ্যাঁ। ঠিক আছে, এই যে এই নোটটা থেকে আপনি যদি দেখেন তাহলে আরো ভালোভাবে আপনার পড়তে সুবিধা হবে। হ্যাঁ, ফাংশন অফ কেমিক্যাল মিডিয়েটর আমার মনে হয় দেখা যাচ্ছে। যেমন ধরেন ভেসোডাইলেটেশন, ভেসোডাইলেটেশন আপনি যখন পড়বেন অনেক কিছু আছে, আপনি একটু সাজায় নেন। প্রথমে কিছু সরাসরি আপনার ইয়ার নামগুলো মনে রাখেন, কেমিক্যাল মিডিয়েটর, যেমন হিস্টামিন, ব্র্যাডিকিনিন, নাইট্রিক অক্সাইড। হ্যাঁ, HBN, হিস্টামিন, ব্র্যাডিকিনিন, নাইট্রিক অক্সাইড, তিনটা নাম পড়ে ফেললাম। এরপরে প্রোস্টাগ্ল্যান্ডিন, D2, E2, প্রোস্টাসাইক্লিন, কতগুলো প্রোস্টাগ্ল্যান্ডিনের নাম একসাথে পড়লাম। কতগুলো লিউকোট্রিয়েনের নাম পড়েন, লিপোক্সিন, A4, B4। তাহলে কিছু কেমিক্যাল মিডিয়েটর, কিছু প্রোস্টাগ্ল্যান্ডিন, কিছু লিউকোট্রিয়েন, আর দুইটা কমপ্লিমেন্ট C3a, 5। এইভাবে ভেসোডাইলেটেশন শেষ। এরই মধ্যে তাহলে এভাবেই আপনি বলেন ভেসো কনস্ট্রিকশন, ভেসো ডাইলেটেশন যেমন হয় ভেসো কনস্ট্রিকশনও তো হয়। এবং ভেসো কনস্ট্রিকশনও কিন্তু কিছু প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিন এরাই করে। যেমন প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে করে কে? থ্রম্বাক্সিন A2। আর লিউকোট্রিনের মধ্যে করে লিউকোট্রিন C4, D4, E4। ব্যাস, পড়া হয়ে গেল। তারপরে আসেন ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি, ওইখানেও দেখেন কিছু কেমিক্যাল মিডিয়েটর আছে, নামগুলো দেখা আছে, কিছু প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, কিছু লিউকোট্রিন আছে, কিছু কমপ্লিমেন্ট আছে।
কিছু ফ্যাক্টর আছে, যেমন প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। তাহলে এগুলো ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি করে। দেখছেন, এভাবে কিন্তু আপনি কিন্তু খুব সহজেই মনে রাখতে পারেন। এরপরে কেমোট্যাক্সিস, লিউকোসাইট অ্যাডহেশন। ঠিক আছে, কেমোট্যাক্সিস কারা করে? দেখেন, কেমোট্যাক্সিস, লিউকোসাইট অ্যাডহেশন, ব্যাকটেরিয়াল প্রোডাক্টস, পেপটাইড অথবা লিপিড, এরা কেমোট্যাক্সিস করে। আর ইন্টারলিউকিন 8, C5A, লিউকোট্রিন B4, এরা একটু আগেই নাম পড়ছি আমরা, এরা কিন্তু ফিভার কারা কারা করে সেগুলো দেওয়া আছে। পেইন করে কে? প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্রেডিকিনিন, পটাশিয়াম, হাইপারক্যালেমিয়া, অ্যাসিডোসিস, ইনক্রিজ টিস্যু টেনশন। বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেক্ট করে নোটটা বানান। ওকে, তাহলে মানে আপনার পেইন করে এরকম কেউ বাদ থাকবে না। এটা আপনার এই পরীক্ষাতেও যেমন কাজে দিবে, যদি আপনার রিটেনের প্রশ্ন আসে সেখানেও কাজে দিবে, রেসিডেন্সি যারা অ্যাডমিশন দিবেন, যা এই যে কয়েকদিন আগে ডিপ্লোমা অ্যাডমিশন হলো, এগুলো তো কিন্তু এগুলো কাজে লাগে। একই পড়াই বারবার ভেজে ভেজে খেতে হবে। ওকে, টিস্যু ড্যামেজ আর আর যাচ্ছি না, এগুলো আর আসবে না আপনাদের, এত জটিলতায় যাচ্ছি না আমি। মেন মেন জিনিসগুলো হচ্ছে এই ফিভার পর্যন্ত, ফিভার না পেইড পর্যন্ত, ভেসোডাইলেটেশন, ভেসোকনস্ট্রিকশন, ভাস্কুলার পারমিবিলিটি বাড়বে, কেমোট্যাক্সিস, ফিভার, পেইন, এই কয়টার মিডিয়েটরের নামগুলো পড়লে এই পড়তে পড়তেই আপনার 5 দিন লেগে যাবে না, এত কঠিন, তাই না? তো বেশি পড়ার দরকার নেই, বরং কম পড়ে কিভাবে ভালো করা যায় সেটার চেষ্টা করতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এবারে আমরা একটু আবার আগের স্লাইডে চলে যাই। আমরা ভাস্কুলার মিডিয়েটর পড়ছিলাম, এখন আমরা চলে আসি হচ্ছে আহ সরি, কেমিক্যাল মিডিয়েটর পড়ছিলাম। কেমিক্যাল মিডিয়েটরস অফ ইনফ্লামেশন। দেখেন, আহ অনেকগুলো নাম লিখছে, প্রিফর্ম মিডিয়েটর, নিউলি সিনথেসাইজড, এই সেলুলার মিডিয়েটর গুলোর নাম এভাবে ক্লাসিফিকেশন সহ একটু দেখে রাখতে পারেন যে প্রিফর্ম মিডিয়েটর কি কি আছে, যেটা আগে থেকেই ছিল, হিস্টামিন, সেরাটোনিন, এগুলা। আর নিউলি সিনথেসাইজড কোনগুলা? যেগুলো ইনফ্লামেশনের পরে তৈরি হয়েছে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিয়েন, প্লেটলেট, এগুলা। ওকে, প্লাজমা, মেজর সোর্স অফ লিভার, এগুলো দরকার নেই। তারপরে আসে, এবার আবার দেখেন আলাদা করে হিস্টামিন লিখছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে ভেসোডাইলেটেশন, এগুলো কারা কারা করে এটা যেমন আসতে পারে, আবার রোল অফ হিস্টামিন এটাও আসতে পারে। হ্যাঁ? তো যাই হোক, এগুলো বেশি কঠিন হয়ে যাবে, এগুলো আমি বেশি পড়তে বলবো না আপনাদেরকে। আমি শুধু বলবো ফাংশন অফ হিস্টামিন, এটা পড়বেন, জায়গায় দিলাম, মুখস্থ করে ফেলবেন। সেরাটোনিন, একই কাজ, হিস্টামিন যা করে সেরাটোনিন তাই করে, বুঝতে পারছেন? আর এটা তো দরকার নাই, এই রোল এগুলো আলাদা আলাদা করে পড়ার দরকার নেই, এগুলো জীবনেও আসবে না। আচ্ছা, ফাংশন অফ কমপ্লিমেন্ট এটা লাগবে। কমপ্লিমেন্ট তো আপনারা নাম জানেন, হ্যাঁ। এর মধ্যে এইটা কিন্তু পরীক্ষার জন্য লাগে। এই যে অ্যানাফাইলেক্সিন করে কারা, অপসোনাইজেশন করে কোন কমপ্লিমেন্ট, কেমোট্যাক্সিস করে কে, অ্যান্টিবডি প্রোডাকশন করে কে, হ্যাঁ, এইগুলো কিন্তু লাগে। মেমব্রেন একটা কমপ্লেক্স কি দিয়ে তৈরি হয়, এই জিনিসগুলো আন্ডারলাইন করা জিনিসই আছে। কমপ্লিমেন্টের ফাংশনটা পড়ে ফেলবেন। 3 ধরনের কমপ্লিমেন্ট পাথওয়ে আছে, ক্লাসিক্যাল, অল্টারনেট, আর হচ্ছে নন বাইন্ডিং লেকটিক পাথওয়ে। ওকে, এই এই আগের আগের জিনিসেরই আরেকটা মডিফাইড ভার্সন, যে প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো কোন কোন রোল প্লে করে, এটা কিন্তু আমরা অলরেডি পড়ছি। ভেসোডাইলেশন, ভেসোকনস্ট্রিকশন, তারপরে ভাস্কুলার পারমেবিলিটি, এগুলো কোন কোন প্রোস্টাগ্ল্যান্ডিন করে আমরা অলরেডি পড়েছি। সুতরাং একই জিনিসে বারবার পড়ার দরকার নেই, ওই বক্স যাদের মুখস্থ হয়ে যাবে তারা পড়তে পারবে। অ্যাকিউট ফেজ প্রোটিন কারা কারা আছে, এটার একটা খুবই কমন একটা প্রশ্ন, নিচের কোনটা অ্যাকিউট ফেজ প্রোটিন বা নিচের কোনটা অ্যাকিউট ফেজ প্রোটিন নয়। এটার উদাহরণ কিন্তু আপনাদের এখানেই খুব সুন্দর করে একটা দেওয়া আছে, কেমব্রিয়ান। এই কেমব্রিয়ান দিয়ে, সরি সরি, এটা না, এটা তো আলাদা জিনিস। কমপ্লিমেন্টের উদাহরণের জন্য আমি একটা সূত্র দিছিলাম, সেটা দিয়ে আপনি পড়তে পারেন। সূত্রটা হচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে, অ্যাকিউট ফেজ প্রোটিন। ওকে, এই সূত্রটা দিয়ে পড়তে পারেন যে সিএসএফ হাতে লও, সিএসএফ হাতে লও, এটা দিয়ে অ্যাকিউট ফেজ প্রোটিন করে ফেলবেন। সিএসএফ দিয়ে সিআরপি, সি দিয়ে সিআরপি, সেরুলোপ্লাজমিন, কোয়াগুলেশন প্রোটিন, কমপ্লিমেন্ট কম্পোনেন্টস, এগুলো সবই কিন্তু অ্যাকিউট ফেজ প্রোটিন। এস দিয়ে সিরাম অ্যামাইলয়েড, এফ দিয়ে ফিব্রিনোজেন ফেরিটিন, আর হাতে লও, এইচ দিয়ে হ্যাপ্টোগ্লোবিন হেপসিডিন, টি দিয়ে ট্রান্সফেরিন, এল দিয়ে ল্যাক্টোফেরিন, এই কতগুলো হচ্ছে অ্যাকিউট ফেজ প্রোটিন। হ্যাঁ, একটা স্ক্রিনশট তুলে রাখেন, তাহলে নিজেদের পড়তে সুবিধা হবে, অথবা নিজেও ওরা লিখে নিতে পারে। স্ক্রিনশট তোলেন, ব্যাস। আমরা চলে আসি আবার স্লাইডে, এই আমাদের পিডিএফ। অ্যাকিউট ফেজ প্রোটিন গেল। আচ্ছা, সিআরপি কিসে কিসে বাড়ে, এটা মনে রাখার একটা সূত্র দিচ্ছে, এটা খুব একটা লাগে না, যে কোনো অ্যাকিউট কন্ডিশনে সিআরপি তে বাড়ে।
সিআরপি বাড়ে না কোথায়, এইটাই বরং মনে রাখাটাই বেশি চ্যালেঞ্জ। যেমন এসএলই তে সিআরপি বাড়ে না, এটাই মনে রাখেন, বাকি সব আপনি পারবেন। সকল কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, রিউমাটয়েড আর্থ্রাইটিস, পলিমায়োসাইটিস, শক ব্রেন, সব জায়গায় বাড়ে, কিন্তু এসএলই তে বাড়ে না, এটাই মনে রাখেন। বাকি যেগুলো দেখলেই বুঝবেন যে সিআরপি যে কোনো ইনফেকশন, ইনফ্লামেশন অথবা ম্যালিগন্যান্সিতে সিআরপি কিন্তু বাড়ে। এই যে, তাহলে এইটা মনে রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট যে সিআরপি বাড়ে না কিসে, পলুস হোক, পালুস হোক, ওকে, বা পলাস হোক, প্রেগনেন্সি, পলিসাইথেমিয়া, আলসারেটিভ কোলাইটিস, তারপরে লিউকোমিয়া, অ্যানিমিয়া, এসএলই, এগুলোতে হচ্ছে সিআরপি বাড়ে না। আচ্ছা, আরেকটা আছে কি, হার্ট ফেলিয়ার, ওল্ড এজ, মায়োলোমা, এন্ড স্টেজ রেনাল ডিজিজ, ব্যাস, এগুলোতে সিআরপি বাড়ে না। এক্সাম্পল অফ গ্রানুলোমাটোস ডিজিজ, ইম্পর্টেন্ট, মুখস্থ করে ফেলবেন কারা কারা আছে গ্রানুলোমাটোস ডিজিজ, অনেকগুলো এক্সাম্পল আছে, নামগুলো বারবার পড়বেন। এক্সাম্পল অফ নন কেজিয়েটিক গ্রানুলোমা, এটার উদাহরণগুলো দেখবেন। মরফোলজি গ্রানুলোমা এত কিছু পড়ার দরকার নেই, এখানে যেটা পড়বেন, গ্রানুলোমার ভেতরে থাকে একটা নেক্রোসিস, মেন কথা, ঠিক আছে। আর এর বাইরে কি থাকে, এর বাইরে থাকে হচ্ছে কলার অফ লিম্ফোসাইট, তার বাইরে থাকে ফাইব্রোব্লাস্ট, আর অনেকগুলো ম্যাক্রোফেজ একসাথে জড়ো হয়ে তৈরি করে জায়ান্ট সেল। এইভাবেই একটা মরফোলজি অফ গ্রানুলোমা তৈরি হয়। পার্মানেন্ট সেলের উদাহরণ কি, তিনটা আছে তাই না, নিউরন, কার্ডিয়াক মাসল, স্কেলেটাল মাসল। স্টেবল সেলের উদাহরণ কি, পার্মানেন্ট কাকে বলে, এই পার্মানেন্ট হচ্ছে যে যেই সেলগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ডিভিশনের পরে আর ডিভিশন হয় না, এটা কি বলে, পার্মানেন্ট সেল। ল্যাবাইল সেল হচ্ছে কন্টিনিউস, এটা ডিভিশন হয় প্রতিনিয়ত, এর শেডিং হয় এবং আবার পুনরায় তৈরি হয়, এটা হচ্ছে ল্যাবাইল সেল। আর স্টেবল সেল হচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট সময় পরে এইটা আর ডিভিশন হবে না, কিন্তু কোনো কারণে যদি এটাতে ইনজুরি হয়, ইনজুরি যদি হয় বা আপনি যদি কেটে ফেলেন, তখন এটা পুনরায় মোটামুটি রিজেনারেশন কিছুটা হতে পারে, এটাকে স্টেবল সেল বলে। যেমন লিভার, কিডনি, প্যানক্রিয়াস, এন্ডোথেলিয়াল সেল, ফাইব্রোব্লাস্ট, স্মুথ মাসলস, এগুলো। ওন্ড হিলিং দরকার নাই, এগুলো এখান থেকে দরকার নাই। এটা একটু দেখতে পারেন যে ওন্ড হিলিং বাই প্রাইমারি ইউনিয়ন এন্ড সেকেন্ডারি ইউনিয়ন, এটা একটু দেখতে পারেন। এটা দেখে নিয়েন, হ্যাঁ, প্রাইমারি ইউনিয়ন কি, এটা ক্লিনলিনেস অফ ওনটা থাকে ক্লিন, হ্যাঁ, মানে একদম ফ্রেশ একটা কাট ওন্ড, এখানে ক্লিন ওন্ড থাকে, মার্জিনটা আনএফেক্টেড থাকে, এখানে সুচার ইউজ যদি করি আমরা, এটা কিন্তু খুব সুন্দর করে ইউনিয়ন হবে এবং কোনো ধরনের স্কার মিস্কার থাকবে না। কিন্তু একটা জায়গায় ল্যাসারেশন হলো, সেখানে আনক্লিন এনভায়রনমেন্ট, সেখানে কিন্তু আপনি প্রথমেই সুচার দিতে পারবেন না, সেই সুচারটা টিকবে না, এবং ওখানে হিলিং বাই সেকেন্ডারি ইউনিয়ন হবে, গ্রানুলেশন টিস্যু ফর্ম হয়ে হয়ে গ্যাপটা পূরণ করবে, হ্যাঁ। আর এখানে অবশ্যই একটা স্কার। Characteristic of granulation tissue, pinks of granular appearance on the surface of wound, easily bleed on touch, insensible due to lack of nerve supply. Histological features দরকার নাই, এটা ইম্পর্টেন্ট, ফ্যাক্টরস হ্যাম্পারিং গ্রানুলেশন টিস্যু ফর্মেশন, যেমন ভিটামিন সি ডেফিসিয়েন্সি, স্টেরয়েড অ্যাডমিনিস্ট্রেশন, প্রোটিন স্টারভেশন, এগুলো হলে গ্রানুলেশন টিস্যুটা ফর্মেশন হতে দেরি হয়। আচ্ছা, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ওন্ড হিলিং, তাহলে কোন কোন জিনিস ওন্ড হিলিং এ মানে ডিলে করে, এগুলো ডিলে করে, ডায়াবেটিস, স্টেরয়েড, ইনফেকশন, পোর পারফিউশন, এগুলো নাম দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো যদি ওন্ড হিলিং এর আশপাশে থাকে বা ওন্ড হিলিং এর বডির কন্ডিশনে থাকে, তাহলে কিন্তু ডিলে হবে ওন্ড হিলিং। আর ওন্ড হিলিং এনহ্যান্সড বাই কি, কতগুলো মিনারেল, যেমন ভিটামিন সি, জিঙ্ক, অ্যান্টিবায়োটিক্স, অক্সিজেন, রেস্ট, ভিটামিন এ, ওকে। আচ্ছা, কমপ্লিকেশন দেখেন, কমপ্লিকেশন অফ ওন্ড হিলিং, ডেফিসিয়েন্ট স্কার ফরমেশন, আর হচ্ছে আপনার ওন ডেহিসেন্স এবং আলসারেশন, এটা একটা এক্সেসিভ ফর্মেশন অফ স্কার টিস্যু। অনেক সময় ডেফিসিয়েন্ট স্কার যেমন হইতে পারে, এক্সেসিভ স্কারও কিন্তু হয়, এটার উদাহরণ কিন্তু আমরা সবাই জানি কিলয়েড। কিলয়েড একটা আছে, একটা আছে এক্সুবেরেন্ট গ্রানুলেশন, আর একটা আছে ডেসিময়েড, ঠিক আছে। এই অনেক সময় কন্ট্রাকচারও তৈরি হয়, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, এরপরে আমরা শুরু করব যেটা, সেটা হচ্ছে জেনারেল প্যাথোলজির আর বাকি টপিক গুলো। আমরা এতক্ষণ ধরে পড়লাম ইনফ্লামেশন আর হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন। এরপরে আমরা পড়বো, এখন পড়বো সেল ইনজুরি
আর হচ্ছে নিওপ্লাসিয়া, এই জিনিসগুলো আমরা এখন দেখবো। তা আর হচ্ছে আমাদের হিমোডাইনামিক্স, এই কয়টা জিনিস দেখলেই আমাদের মোটামুটি ইয়াটা হয়ে যায়। কারো কোনো কোশ্চেন আছে কিনা এতক্ষণ যা পড়ালাম, এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকলে ইনবক্সে লিখতে পারেন, বা পড়া রিলেটেড কোনো কিছু, টপিক রিলেটেড না হতে পারে, পড়া রিলেটেড কোনো জিনিস যদি কোনো কোশ্চেন থাকে আপনি ইনবক্সে লিখতে পারেন, অথবা মাইক্রোফোন অন করেও বলতে পারেন। ঠিক আছে, আপনাদেরকে 2 মিনিট টাইম দিলাম, একটু রেস্ট। অনেক পড়া হয়ে যাচ্ছে একসাথে আসলে। রোজা রেখে ইফতার করে নামাজ পড়ে পড়াশোনা করতে গেলে যেই ক্লান্তি এবং একটা ইয়ে আসে, মানে আসলে কি বলবো। একজন লিখেছেন ক্লাস কতক্ষণ হবে ভাইয়া? ভাইয়া ক্লাস আমি তো চেষ্টা করব 11:30টার মধ্যে শেষ করার জন্য। হ্যাঁ, বেশি দেরি করাবো না, ঘুমের দরকার আছে সবারই, সবাই টায়ার্ড, সেহরিতে উঠতে হবে। একজন লিখেছে ভাইয়া এক্সাম কোন মান্থে হতে পারে? এটা আসলে এমন একটা কোশ্চেন করলেন আপনি, যার সঠিক অ্যান্সার পিএসসি নিজেও জানে না এখন। আমি আর কি বলবো, পিএসসি জানে। এখন ক্লাস কোন মান্থে হতে পারে এটা বলা মুশকিল, তবে আমার ধারণা মে মাস, মে মাসের আগে না। এপ্রিল পাবেন টাইম, মে মাসের দিকে হতে পারে, জুনও হতে পারে, এগুলো তো কেউ বলতে পারে না। বাট আমি বলবো, আমি যদি আপনার জায়গায় থাকতাম, আমি মে মাস পরীক্ষা হবে এই প্রিপারেশন নিয়ে আমি মানে পড়াশোনাটা করতাম, এইটা হচ্ছে আমি বলতে পারি। ঠিক আছে, কিন্তু সত্যিকারে কবে এক্সাম হবে এটা পিএসসিও এখনো জানা না। আর এমনি আপনারা হয়তো শুনছেন 2000 ডাক্তারও নিয়োগ দিবে স্পেশাল বিসিএস এর মাধ্যমে। কি একটা অবস্থা, আপনাদের সামনে চাকরির সুযোগ আর সুযোগ, কোন চাকরি ছেড়ে কোন চাকরি ধরবো, কি এই একটা যে মানে অদ্ভুত পরিস্থিতি। ঠিক আছে, আমাদের সময় আমি তো স্পেশাল বিসিএস এর দূরের কথা, জেনারেল বিসিএস দিছি 3 বছর ধরে। এক বিসিএস, একটা বিসিএস পরীক্ষা একদম প্রিলি থেকে শুরু করে গেজেট হওয়া পর্যন্ত 3 বছর সময় লাগছে। এটাই জেনারেল বিসিএস। জানি না আপনারা কারো জেনারেল বিসিএস দিচ্ছেন কিনা, দিচ্ছেন হয়তো কেউ কেউ। জেনারেল বিসিএস হচ্ছে এই। আর আপনারা এখন কত রকম স্পেশাল বিসিএস পাচ্ছেন, স্পেশাল নন ক্যাডার নিয়োগ পাচ্ছেন, তাও ভালো লাগতেছে না আপনাদের। মনে হচ্ছে যে এত কষ্ট কেন পড়াশোনা। হ্যাঁ, আর আমরা যে, হ্যাঁ, বেশি সুযোগের চিন্তা, আয়েশা সিদ্দিকা প্রভা ভালো লিখছেন, বেশি সুযোগের চিন্তায় পড়া হইতেছে না। কথা কিন্তু সত্য। বেশি সুযোগ আসলে তখন মনে হয় যে কখন মানে পড়া আসলে পরে পড়লেও হবে, এত এত এটা না হলে ওটা হবে, ওটা না হলে পরেরটাই হবে, পড়া একদিন পড়লেই হলো। ঠিক আছে, এটাও ঠিক। আপনার কথার সাথে আমি একমত, বেশি সুযোগ না থাকাও ভালো। আর যখন একটাই সুযোগ থাকবে, যেমন আমাদের, আমি যখন পরীক্ষা দিছি 37তম বিসিএস, একটাই 37তম বিসিএস, সেই বিসিএস এর মধ্যে এফসিপিএস পার্ট অন দিছি রিটেনের মধ্যে, তারপরে আপনার বিসিএস ভাইবা দিতে দিতে তখন রেসিডেন্সি অ্যাডমিশনও ছিল। এইসব করতে করতে ওই এক বিসিএসই আটকাইছিলাম, মানে এক বিসিএসই দিছি। এরপরে 38ও দিছি, 39ও পরীক্ষা টরীক্ষা দিছি, কিন্তু ওগুলা শেষ করি নাই, কারণ একটা বিসিএস ওইটা হয়ে গেছে। তো এই জন্য বিসিএসসি কি কভার করবে এগুলো, কি মুশকিল। আমরা তো তাই পড়তেছি। আপনি শোনেন, নন ক্যাডার নিয়োগ পরীক্ষা বলেন আর বিসিএস পরীক্ষা বলেন, কিন্তু আসলে একই জিনিসেরই উল্টা উল্টা নাম। মনে করেন একটার নাম লাউ আর একটার নাম কদু। ওকে, দুটোরই অরিজিন একই, অর্থাৎ পিএসসি। তো এই পিএসসির পরীক্ষা মানেই এখানে বিসিএস পরীক্ষা, নাকি এটা নন বিসিএস পরীক্ষা, এটা হেডেক না। হেডেক হচ্ছে কোয়েশ্চেন, একই পরীক্ষা একই টাইপের কোয়েশ্চেন হবে। সো স্পেশাল বিসিএস এর যেই কোয়েশ্চেন হবে, এই নন কারা নিয়োগের সেম টাইপ কোয়েশ্চেন হবে। একই প্রিপারেশন নিবেন, সব জায়গা ভাইজে খেয়ে খেয়ে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, আরেকজন লিখেছেন ভাইয়া স্পেশাল এর এইটার ডিফারেন্স কতটুকু হবে? কিসের ডিফারেন্স বুঝলাম না। উনি মনে হয় পরীক্ষার ডিফারেন্স বলতে চাইছে, মনে হয়, নাকি জানি না। তো পরীক্ষার ডিফারেন্স অবশ্যই হবে। স্পেশাল বিসিএস এর তো এখনো সার্কুলার ওইভাবে দেয় নাই, ওর দেরি আছে, ওটা নিয়ে সমস্যা। 47-এর আগে কি হবে নন ক্যাডার এক্সাম বলা মুশকিল। যে কোনো সময় হয়ে যাবে, অসুবিধা কি, আপনি আপনার মতো করতে থাকেন। নন ক্যাডার নিয়োগটা আমার মনে হয় তাড়াতাড়ি হবে, এটা স্পেশাল নিয়োগ তো। একজন লিখেছেন এই পিডিএফটাই যদি থরলি দেখি কভার হবে না? ও অবশ্যই হবে, এটা থরো দেখলে তো কিছু বলার নেই। এটা থরো দেখলে আপনার তো রেসিডেন্সির প্রিপারেশনই প্যাথোলজি থেকে 70% হয়ে যাবে। আর আমি কি বলবো। সুতরাং আমি তো তাও পুরাটা যেন না দেখে যে জিনিসগুলো থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা সেগুলো দাগাই দিচ্ছি। কিন্তু আপনি যদি থরলি দেখতে পারেন, মোস্ট ওয়েলকাম ম্যাডাম। নন ক্যাডারের স্পেশালের ডিফারেন্স, হ্যাঁ, নন ক্যাডার আর স্পেশালের ডিফারেন্স, এই ডিফারেন্স কি? একটা ক্যাডার আর একটা নন ক্যাডার। বিসিএস মানে ক্যাডার, আর নন ক্যাডার মানে নন ক্যাডার। এই নামের খালি পার্থক্য, কামের কোনো পার্থক্য নেই, কাম একই।
টাকাও সেম, স্যালারিও সেম, পেনশনও পাবেন, কিছুই পরিবর্তন নেই, খালি নামের আগে ক্যাডার আর নন ক্যাডার, তাতে কিছুই যায় আসে না। আমার নামের আগে ক্যাডার আছে, তাতে কি হয়েছে? আমার কি দেখতে ক্যাডার লাগতেছে? মোটেও লাগতেছে না। মেডিসিন সার্জারি থেকে কোয়েশ্চেন আসবে কি? ওই মেডিসিন থেকে তো কোয়েশ্চেন আসবেই, সার্জারি থেকে দুই একটা আসতে পারে, মেডিসিন তো অবশ্যই লাগবে। মেডিসিন ছাড়া জীবন চলে নাকি? আচ্ছা ঠিক আছে, আর কোয়েশ্চেনের অ্যান্সার দেবো না, আমরা পড়াশোনা করি। ওকে, সেল ইনজুরি, এইখান থেকে প্রথমে টাইপস গুলো পড়বেন। হ্যাঁ, অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি, রিভার্সেবল, ইরিভার্সেবল, মরফোলজিক্যাল এর মধ্যে দেখবেন। রিভার্সেবল এর মধ্যে সেলুলার সোয়েলিং, ফ্যাটি চেঞ্জ। রিভার্সেবল এর নাম দুটো আগেই বলে ফেলছি। কজেস অফ সেল ইনজুরি, 7টা পয়েন্ট আছে, রবিন্স থেকে নেওয়া, পড়ে ফেলবে। ঠিক আছে, কি কি কারণে হইতে পারে? অক্সিজেন কম, ফিজিক্যাল এজেন্ট এসে গুতা মারতেছে, কেমিক্যাল এজেন্ট এসে গুতা মারতেছে, ভাইরাস ব্যাকটেরিয়া আসতেছে, নিজেই বডির শত্রু, ইমিউনোলজিক্যাল, জেনেটিক ডিয়ারেঞ্জমেন্ট, জন্ম থেকে উল্টা, নিউট্রিশনাল ইমব্যালেন্স, খাদ্য দেয় না, এই কয়েকটা কারণে সেল ইনজুরি। বাংলা করে নিবেন, দেখবেন একদম মুখস্থ হয়ে গেছে। হলমার্কস অফ রিভার্সিবল সেল ইনজুরি, এই হলমার্ক গুলো খুব সুন্দর করে নোট করা আছে। এখন ধরেন আপনি হয়তো বলবেন যে সেল ইনজুরি একটু বুঝাই দেন। ভাই, এটা কোনো বোঝানোর, ছবি এঁকে বোঝানো, এগুলো আসলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আমরা পড়ছি। আমরা যদি রেসিডেন্সি, আমি যদি ক্লাস নেওয়ার সুযোগ পাই রেসিডেন্সির সময়, আর একটু বুঝাবো। কিন্তু আমরা এখন যে জিনিসটা পড়তেছি সেটা হচ্ছে নন ক্যাডার এক্সাম। এখানে এত বুঝাবুঝি থেকে মেন মেন পয়েন্ট গুলো আমাদেরকে ক্যাপচার করে নিয়ে আসতে হবে, এটাই বেশি ইম্পর্টেন্ট। ওকে, so changes that occur due to stimulus, reduced oxidative phosphorylation, ATP depletion, cellular swelling, এগুলো হচ্ছে হলমার্কস অফ রিভার্সিবল সেল ইনজুরি। আর হলমার্কস অফ ইরিভার্সিবল সেল ইনজুরি হচ্ছে এইগুলা: সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস। এই মেকানিজম অলরেডি পড়ে ফেলছি, এখান থেকে ডিটেলস আর লাগবে না। চলে আসি, কোথা থেকে লাগবে আমি বলে দিচ্ছি। অনেক কিছু লিখছে, পুরো মেকানিজম শুদ্ধা লিখে ফেলছে। হ্যাঁ, এত কিছু পড়লে তো পরীক্ষা রিটেন লেখা লাগবে, এত কিছু লাগবে না। আহ, আহ। এই যে সিকোয়েন্স অফ ইভেন্টস ইন ইসকেমিক ইনজুরি অথবা মেকানিজম অফ হাইপক্সিক সেল ইনজুরি, এখানে কয়েকটা পয়েন্ট মনে রাখবেন। ঠিক আছে, যেমন এখানে যেহেতু হাইপোক্সিয়া, তাহলে অবশ্যই এখানে অক্সিডেটিভ ফসফোরিলেশন কম হবে, যার কারণে এটিপি কমে যাবে। এখন এটিপি কমলে কতগুলো ঘটনা ঘটবে, কি কি ঘটবে? সোডিয়াম পটাশিয়াম পাম্প কমবে, এবং পটাশিয়াম ইফ্লাক্স হবে, পানি ঢুকে যাবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সোয়েলিং, সেলুলার সোয়েলিং, লস অফ মাইক্রোভিলাই এবং ব্লেম, এই কথাগুলো ঘটবে। এই ঘটনাগুলো মনে রাখতে হবে, এগুলোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে হাইপোক্সিক সেল ইনজুরিতে কি কি ঘটনা ঘটে এই। আবার এটিপি কমে গেলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে, ল্যাকটিক অ্যাসিডোসিস তৈরি হবে, পিএইচ কমে যাবে। ওই পিএইচ কমলে নিউক্লিয়ার প্রোটিন গুলো আবার ক্লাম্পিং হয়ে যাবে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কথা। আর প্রোটিন সিনথেসিস কমে যাওয়ার কারণে লিপিড ডিপোজিশন হবে। হ্যাঁ, এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে হাইপোক্সিক সেল ইনজুরির জন্য, এগুলোই পরীক্ষায় আসে। এরপরে দেখেন মরফোলজিক্যাল চেঞ্জেস ইন রিভার্সিবল সেল ইনজুরি, এখানে একদম খুব সুন্দর করে গ্রস চেঞ্জ এবং মাইক্রোস্কোপিক চেঞ্জ, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, একদম। এবং আলট্রাস্ট্রাকচারাল চেঞ্জও পড়তে হবে, যেমন একটু আগে পড়ছিলাম ব্লাবিং, ব্লেবিং, ব্লান্টিং, লস অফ মাইক্রোফিলাই, প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়াতে কি হলো? সোয়েলিং হলো, অ্যামরফোস ডেন্সিটি, ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম ডায়ালাটেশন হলো, ক্রোমাটিন গুলো অল্টারেশন হলো। এই যে কথাগুলো দেখলেন, এগুলোই পরীক্ষার জন্য। ঠিক আছে, এগুলো লাগবে মরফোলজিক্যাল চেঞ্জেস ইন রিভার্সিবল সেল ইনজুরি। আচ্ছা, রিপারফিউশন ইনজুরি, কোনো একটা জায়গা অনেকক্ষণ ধরে ইসকেমিয়া আছে, সেখানে যদি আমি হঠাৎ করে বেশি পরিমাণে পারফিউশন দিয়ে দিই, তখন সেখানে কিছু রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি হয়, যেগুলো সেলের জন্য ক্ষতিকারক। এগুলোকেই বলছে রিপারফিউশন ইনজুরি। তাহলে কি কারণে হচ্ছে? একটা হচ্ছে রিঅক্সিজেনেশনের কারণে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস হচ্ছে, আরেকটা প্রোডাকশন অফ সাইটোকাইন অ্যান্ড ইনক্রিজড এক্সপ্রেশন অফ অ্যাডিশন মলিকুল, এটা একটা কারণে হচ্ছে। আর অ্যাক্টিভেশন অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম, এটার কারণেও রিপারফিউশন ইনজুরি। ফ্রি রেডিক্যালস আর কেমিক্যাল
ও, দুর্ভাগ্যজনক ভাবে আবারও একটু আউটলাইন হয়ে গিয়েছিলাম। আচ্ছা, আমি জানি না কতটুকু শুনতে পাচ্ছেন। আমি লাস্টে যেটাকে পড়াচ্ছিলাম, আমি মনে হয় ফ্রি রেডিক্যাল পর্যন্ত সবাই শুনতে পেরেছেন, যে টাইপস অফ ফ্রি রেডিক্যাল গুলো বলতে পড়তে বলেছিলাম। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় এমসিকিউ দিয়ে দেয়। আর রোল অফ ফ্রি রেডিক্যাল, কি কি ধরনের ইনজুরি করে আর কিভাবে করে, এই দুইটা কথা। হ্যাঁ, এই দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা পড়বো। অ্যাপোপ্টোসিস, হ্যাঁ, অ্যাপোপ্টোসিস থেকে আমাদের কিছু জিনিস পড়া লাগবে, যেমন কজ গুলা পড়া লাগবে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কজ গুলা পড়তে হবে, মরফোলজিক্যাল ফিচার গুলা পড়তে হবে, এগুলো আমাদের অ্যাপোপ্টোসিস থেকে পড়ে ফেলতে হবে। আচ্ছা, এটা নিয়ে একটু বলতেছিলাম যে এই যে অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিস, হ্যাঁ, এই দুটো জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাপোপ্টোসিস হচ্ছে একটা প্রোগ্রাম সেল ডেথ, একটা প্রোগ্রাম মানে আগে থেকেই জানা কথা যে এই সময় পরে এই সেলটা মরে যাবে। এই মরার প্রক্রিয়াটাকেই বলতেছে অ্যাপোপ্টোসিস। আর নেক্রোসিস হচ্ছে কোনো ধরনের ইনজুরিয়াস কোনো এজেন্ট বা ইনজুরিয়াস কোনো ইনসাল্ট যদি একটা টিস্যু বা সেলের আশেপাশে ঘটে, তখন সেলের যে ডেথ ঘটে সেটাকে বলছে নেক্রোসিস। হ্যাঁ, তো এই দুইটা জিনিসের কিভাবে কি কি ঘটনা ঘটছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং সেটার জন্য আমি একটা নোট দেখাবো আপনাদেরকে, যাতে করে আপনি একটু শর্টকাটে কিভাবে জিনিসটা আয়ত্ত করা যায় সেটা বুঝতে পারবেন। হ্যাঁ, যেমন দেখেন, ধরেন অ্যাপোপ্টোসিস, ছোট্ট একটা উদাহরণ আমি এভাবে আপনি নেক্রোসিসটা মনে রাখবেন। তাহলে একটা অ্যাপোপ্টোসিস থেকে আপনি কি কি পড়বেন? এটা প্রথমে পড়বেন যে এটা একটা প্রোগ্রাম সেল। হ্যাঁ, এটাতে কোনো ইনফ্লামেশন হয় না, মেমব্রেন ইনট্যাক্ট থাকে, র্যাপিডলি ক্লিয়ার হয়। দেখেন, এখান থেকে কিন্তু একটা নেক্রোসিস কেমন হবে সেটাও কিন্তু আপনি বলে দিতে পারেন, জাস্ট উল্টা। নেক্রোসিস কিন্তু প্রোগ্রামড না, কারণ এটা আগে থেকে জানে না কখন একটা ব্যাকটেরিয়া আসবে, কখন একটা ইসকেমিয়া হবে, কখন একটা ডিনার্ভেশন হবে, এটা তো কেউ বলতে পারে না। যখন এই ইনসাল্টটা হবে তখনই ডেথ হবে। এটি হচ্ছে নেক্রোসিস। এবং অলওয়েজ নেক্রোসিস দেয়ার ইজ ইনফ্লামেশন, কিন্তু অ্যাপোপ্টোসিসে হয় না। এই কথাটা মনে রাখতে হবে। এবার আসেন কি কি উদাহরণ আছে। তাহলে অ্যাপোপ্টোসিসের কিন্তু বেশিরভাগ উদাহরণগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল, যেমন এমব্রায়োজেনেসিসের সময় কিছু জিনিস অ্যাপোপ্টোসিস হচ্ছে। এছাড়া কিছু হরমোন ডিপেন্ডেন্ট ইস্যু অ্যাপোপ্টোসিস হয় আফটার হরমোন উইথড্র, যেমন ধরেন প্রেগনেন্সি বা বার্থ, গিভিং বার্থ অফ এ বেবি, তারপরে এন্ডোমেট্রিয়ামটা অ্যাপোপ্টোসিস হয়। ওভারিয়ান ফলিকল নির্দিষ্ট সময় পর পর অ্যাপোপ্টোসিস হয়। ল্যাকটেটিং ব্রেস্ট অ্যাপোপ্টোসিস হয়। প্রোস্টেট হয়, হ্যাঁ, ডিউরিং ক্যাস্ট্রেশন, ক্যাস্ট্রেশনের পরে প্রোস্টেট হয় না, অ্যাপোপ্টোসিস হয়ে যায়। উইনিং মানে বাচ্চা যখন দুধ খাওয়া বন্ধ করে দেয় তখন কিন্তু ব্রেস্ট অ্যাপোপ্টোসিস হয়। মেনোপজের পরে ওভারিয়ান ফলিকল ফলিকল কিন্তু আপনার অ্যাপোপ্টোসিস হয়। মেনস্ট্রুয়েশনের সময় এন্ডোমেট্রিয়াম অ্যাপোপ্টোসিস। এই কথাগুলো ফিজিওলজিক্যাল উদাহরণ। আচ্ছা, তারপরে আসে সেল লস ইন প্রলিফারেটিং সেল টাইপ, যেমন বি সেল, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এখানেও কিন্তু অ্যাপোপ্টোসিস হয়, তাই না? হোস্ট সেল আফটার সার্ভিং ইটস পারপাস, যেমন নিউট্রোফিল। অ্যাকুট ইনফ্লামেশনের সেল হচ্ছে নিউট্রোফিল। ইমিউন রেসপন্স বা ক্রনিক ইনফ্লামেশনের সেল হচ্ছে লিম্ফোসাইট। তাহলে এগুলো কিন্তু নির্দিষ্ট সময় পর পর কাজ করা শেষ হলে ওরা কিন্তু অ্যাপোপ্টোসিস হয়েছে। এরপরে প্যাথোজেনেসিস, তাহলে কি কি ঘটনা ঘটে? ডিএনএ ড্যামেজ, মিসফোল্ডেড প্রোটিন, সার্টিন ইনফেকশন, টিউমার, গ্রাফট রিজেকশন, ডাক্ট অবস্ট্রাকশন, এই জিনিসগুলো। ঠিক আছে, প্যাথোলজিস, প্যাথোলজিক্যাল। আচ্ছা, তাহলে দেখেন আমরা এতক্ষণ ধরে উদাহরণ পড়তেছিলাম যে ফিজিওলজিক্যাল এক্সাম্পল গুলা, এখন হচ্ছে অ্যাপোপ্টোসিসের প্যাথোলজিক্যাল এক্সাম্পল। প্যাথোলজিক্যাল কি কি এক্সাম্পল হয়? ডিএনএ ড্যামেজের পরে মিসফোল্ডেড প্রোটিন, যেমন আলঝেইমার, পার্কিনসন। সার্টেন ইনফেকশন অ্যাপোপ্টোসিস হয়। টিউমার, গ্রাফট রিজেকশন, এগুলো তো অ্যাপোপ্টোসিস হয়। এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল এক্সাম্পল। আর মরফোলজি, দেখেন, ইন্টেন্সলি ইউসিনোফিলিক, আদারওয়াইজ নেক্রোসিস হচ্ছে নিউট্রোফিলিক, কিন্তু এখানে হচ্ছে অ্যাপোপ্টোসিস ইউসিনোফিলিক। সেল শ্রিঙ্কেজ হয়, ক্রোমাটিন কন্ডেনসেশন, সাইটোপ্লাজমিক ব্লেবস, অ্যাপোপ্টোটিক বডিজ, নিউক্লিয়ার ফ্র্যাগমেন্টস। এই কথা আপনার কিন্তু মনে রাখতে হবে। এই যে অ্যাপোপ্টোসিস থেকে এই 2 পেজ যদি আপনি পড়তে পারেন তাহলে কিন্তু আপনার পড়াটা হয়ে যাবে। একইভাবে আপনি কিন্তু নেক্রোসিসটাও নোট করে ফেলতে পারেন। সেখানে পড়বেন কি, নেক্রোসিস কিন্তু এক ধরনের সেল ডেথ ইন লিভিং টিস্যু রেজাল্টিং ফ্রম ডিগ্রেডেটিভ অ্যাকশন অফ এনজাইম অফ দ্য লিথালি ইনজুর্ড সেল, এবং এখানে ইনফ্লামেশন হয়। ক্লাসিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। কি কি আছে? কোয়াগুলেটিভ নেক্রোসিস, লিকুইফ্যাক্টিভ, প্যাজিয়াস, ফ্যাট নেক্রোসিস। ঠিক আছে, এছাড়া আছে গ্যাংগ্রেনাস ফিব্রিনয়েড। এক্সাম্পল গুলো খুবই। মরফোলজি, এখান থেকে পয়েন্ট গুলো দেখে নিই। ঠিক আছে, কি কি জিনিস আছে? ইনক্রিজড ইউসিনোফিলিয়া, হোমোজেনাস
জ্বালা। আমি এক্সট্রিমলি সরি, আজকে কেন যে এত বেশি নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে, কখনো এরকম করে না। যাই হোক, আমরা আবারও দেখি একটু আমাদের এই যে নেক্রোসিস পড়ছিলাম, নেক্রোসিস থেকে আমরা আবারও বলি কি কি পড়তে বলেছি নেক্রোসিস থেকে। অ্যাপোপ্টোসিস তো বলে দিয়েছি। নেক্রোসিস থেকে পড়তে বলেছি মরফোলজি, সরি, ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা পড়বেন, তারপরে মরফোলজি যতটুকু আছে এটুকু পড়বেন। আর হচ্ছে এক্সাম্পল গুলা, হ্যাঁ, যেমন কোয়াগুলেটিভ নেক্রোসিস। তাহলে কোয়াগুলেটিভ নেক্রোসিস কোথায় কোথায় হচ্ছে, জাস্ট এক্সাম্পল গুলা দেখবেন, ভেতরে পড়ার দরকার নেই। লিকুইফ্যাক্টিভ নেক্রোসিসের এক্সাম্পল গুলা কোথায় কোথায় হচ্ছে, জাস্ট এক্সাম্পল। ক্যাজিয়াস নেক্রোসিস কোথায় হচ্ছে, অনলি এক্সাম্পল। ওকে, জাস্ট এক্সাম্পল, নাথিং। ফ্যাট নেক্রোসিস কোথায় কোথায় হচ্ছে, এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস হচ্ছে, আবার হচ্ছে ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস। তাহলে দুই ধরনের ফ্যাট নেক্রোসিসের উদাহরণ নাম পড়ে ফেলুন। হ্যাঁ, গ্যাংগ্রিনাস তো গ্যাংগ্রিনা হবে, ফিব্রিনাইট তো কিছু বলার নেই। ওকে, ডিফারেন্স বিটুইন নেক্রোসিস এন্ড অ্যাপোপ্টোসিস, অলরেডি আমরা অনেকগুলো ডিফারেন্সের কথা কিন্তু বলেছি। হ্যাঁ, নেক্রোসিসটা একটা এই কি বলবো লিথালি ইনজুর্ড সেলে হয়, অ্যাপোপ্টোসিসটা প্রোগ্রামড হয়। নেক্রোসিস অলওয়েজ প্যাথোলজিক্যাল, অ্যাপোপ্টোসিস হতে পারে ফিজিওলজিক্যাল, হতে পারে প্যাথোলজি। আচ্ছা, নেক্রোসিসে এটিপি ডেপ্লেশন হয়, ওখানে এন্ডোনিউক্লিয়াস অ্যাক্টিভেশন হয়। সেল সাইজ এখানে এনলার্জ হয় নেক্রোসিসে, অ্যাপোপ্টোসিসে রিডিউসড হয়। নিউক্লিয়াসের এই ঘটনাগুলো, পিকনোসিস, ক্যারিওরিক্সিস, ক্যারিওলাইসিস, এটা নিউক্লিয়াসে ঘটে, কিন্তু ইয়েতে ঘটে না। প্লাজমা মেমব্রেন ডিসরাপ্ট এখানে হয়, এখানে ইনট্যাক্ট থাকে। সমস্যা। একজন কি লিখছেন, সেলুলার কন্টেন্ট, এগুলোতে আর বলার নাই কিছু। ও আচ্ছা, নতুন একটা কন্টেন্ট, নতুন বলবো না, মানে এই কন্টেন্টটা অনেক সময় পরীক্ষায় দিতে পারে। হোয়াট ইজ নেক্রোপ্টোসিস? হ্যাঁ, অ্যাপোপ্টোসিস এবং নেক্রোপ্টোসিস দুইটার কনজুগেশন হচ্ছে নেক্রোপ্টোসিস। মরফোলজিক্যালি এটা নেক্রোসিস, মরফোলজিক্যালি দেখতে ঘটনাগুলো ঘটে টিস্যুতে নেক্রোসিসের মতোই, কিন্তু প্রোগ্রামেটিক্যালি বা মেকানিস্টিক্যালি এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। হ্যাঁ, তাহলে যেহেতু অ্যাপোপ্টোসিসের মতো তার মেকানিজম, তাহলে এটা ফিজিওলজিক্যাল হতে পারে, প্যাথোলজিক্যাল হতে পারে। ঘটনাগুলো কি ঘটে এখানে, এই কথাটা ইম্পর্টেন্ট, ক্যাসপেস ইন্ডিপেন্ডেন্ট, এই কথাটা ইম্পর্টেন্ট। আর আরআইপি এবং আরআইপি 3 ডিপেন্ডেন্ট, ব্যাস এই দুটো কথা মনে রাখবেন। উদাহরণগুলো দেখেন, অ্যাকিউট প্যানক্রেটাইটিস, রিপারফিউশন ইনজুরি, নিউরোডিজেনারেটিভ ডিজিজ লাইক পার্কিনসন, এগুলোতে নেক্রোপ্টোসিস ঘটে। আচ্ছা, ক্যালসিফিকেশনের উদাহরণগুলো মনে রাখবেন, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের এক্সাম্পল গুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম মুখস্থ করে ফেলবেন। আর মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনের উদাহরণগুলো, যেখানে ক্যালসিয়াম বাড়ে। হ্যাঁ, ডিস্ট্রফিকে ক্যালসিয়াম নর্মাল থাকে, কিন্তু ক্যালসিয়াম জমে যায়। আর মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনে ক্যালসিয়াম বেশি থাকে, এবং সেই জন্য মানে হাইপার ক্যালসিমিয়ার উদাহরণগুলো পড়লে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হয়ে যাবে পড়া। ওকে। আচ্ছা, এডেমা মানে হেমোডাইনামিক্স চলে আসছে। এই হেমোডাইনামিক্স থেকে আমি একদম জাস্ট দাগাই দেবো, যা যা পড়তে হবে শুধু তাই দাগাবো, বেশি কথা বলবো না। আর্টারিয়াল থ্রোম্বাই, ভেনাস থ্রোম্বাইয়ের পার্থক্যটা পড়বেন। হাইপার কোয়াগুলেবল স্টেটের নামগুলো একটু না, দরকার নেই, এ দরকার নাই। ফেট অফ থ্রোম্বাস দেখবেন, এটা ইম্পর্টেন্ট, ফেট অফ থ্রোম্বাস। কার্ডিয়াক মুরাল থ্রোম্বাই কি কারণে হইতে পারে। আহ আচ্ছা, সিস্টেমিক থ্রোম্বো এম্বোলিজম, এখান থেকে সোর্স দেখবেন, ইম্পর্টেন্ট। আর পালমোনারি এম্বোলিজমের সোর্সটা দেখবেন, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হ্যাড এম্বোলিজমের কজ, অ্যামনিওটিক ফ্লুইড আর লাগে না। ইনফার্ট সাইট ভেরি ইম্পর্টেন্ট, রেড ইনফার্ট কোথায় কোথায় হয়, হোয়াইট ইনফার্ট কোথায় কোথায় হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ডেভেলপমেন্ট অফ ইনফার্ট। আচ্ছা, তাহলে এটা দরকার নেই, আসেন আমরা নিউপ্লাসিয়া চলে আসি। হ্যাঁ, নিউপ্লাসিয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নিউপ্লাসিয়া টপিক দিয়ে এবং জেনেটিক্স দিয়ে আমরা শেষ করবো, মনোযোগ দিয়ে শুনেন, আমরা ক্লাসের শেষ টপিকে চলে আসছি। হ্যাঁ, আর একটু ধৈর্য ধরেন, শেষ হয়ে যাবে। নিউপ্লাসিয়া থেকে কোশ্চেন কিন্তু থাকবেই, এটা মানে এতটাই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা থেকে কোশ্চেন বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। প্রথমে দেখতে হবে যেটা, সেটা হচ্ছে যে এই নামগুলো নমিনক্লেচার আমরা জানি, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওমা যুক্ত কিছু ম্যালিগনেন্ট টিউমার আছে, সেইগুলো আমাদের নামগুলো জানতে হবে। ঠিক আছে,
যেমন ধরেন সেমিনোমা। ওকে, আমরা জানি ওমা যুক্ত জিনিসগুলো হচ্ছে সাধারণত বিনাইন, কিন্তু কিছু ওমা আছে যেমন লিম্ফোমা, সেমিনোমা, এগুলো হচ্ছে ম্যালিগনেন্ট ওমা। তাহলে এগুলোর নামগুলো একটু মনে রাখতে হবে। হলমার্কস অফ ক্যান্সার, এটা দেখে রাখবেন। তারপরে লোকালি ম্যালিগনেন্ট টিউমার কারা কারা আছে, ছোট ছোট উদাহরণগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হরমোন ডিপেন্ডেন্ট টিউমার, উদাহরণগুলো লাগবে। ডিসপ্লাসিয়ার কোথায় কোথায় হইতে পারে, উদাহরণগুলো দেখে রাখবেন। ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসপ্লাসিয়া কি কি হয়, প্লিওমরফিজম হয়, অর্থাৎ সেলের সাইজ এবং শেপের কনসিডারেবল চেঞ্জ আসে, এটাকে প্লিওমরফিজম বলে। ক্রোমাটিন গুলো হাইপার ক্রোমাটিক হয়, নিউক্লিয়াস গুলো হাইপার ক্রোমাটিক হয়, মাইটোটিক ফিগার অ্যাবান্ডন থাকে, কয়েলোসাইটোসিস উপস্থিত থাকে, মানে সাইটোপ্লাজমিক ভ্যাকুলেশন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। আচ্ছা, অনেকগুলা সাইট আছে যেখানে মেটাস্টাসিস আসতে পারে, যেখান থেকে, যেমন লাংসে কোথা কোথা থেকে মেটাস্টাসিস আসে, এটা ইম্পর্টেন্ট। আবার লিভার কোথায় কোথায় মেটাস্টাসিস এর সাইট হতে পারে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে দুই ধরনের প্রশ্ন আছে, খেয়াল করেন। লাং ইজ দ্য সাইট হোয়ার মেটাস্টাসিস ফ্রম, মানে লাংসে কোন কোন জায়গা থেকে মেটাস্টাসিস আসে, ব্রেস্ট, কোলন, টিউমার, হেড, নেক। আবার লিভার ইজ দ্য সাইট কামস ফ্রম, হ্যাঁ, লিভার কোথায় কোথায় মেটাস্টেটিক সাইট, কোলোরেক্টাল ক্যান্সার, অকুলার মেলানোমা, নিউরোএন্ডোক্রাইন টিউমার, লিভার মেটাস্টাসিস হয়। আবার ব্রেন মেটাস্টাসিস হয় কোন কোন লাং, কোন কোন ক্যান্সারে। তাহলে আমাদের উদাহরণগুলো হচ্ছে ব্রেন মেটাস্টাসিস, লিভার মেটাস্টাসিস, লাং মেটাস্টাসিস। কোন কোন ক্যান্সারে লাং মেটাস্টাসিস হয়, উপরের পয়েন্ট। কোন কোন ক্যান্সারে লিভার মেটাস্টাসিস হয়, কোন কোন ক্যান্সারে ব্রেন মেটাস্টাসিস হয়, এই উদাহরণগুলো এখান থেকে পড়ে ফেলবে। আচ্ছা, লোকালি ম্যালিগন্যান্ট টিউমার, নো মেটাস্টাসিস, যেটা একটু আগেই পড়লাম, আমরা একটু আগেই পড়লাম, এই যে দেখেন, অ্যামেলোব্লাস্টোমা, বেসাল সেল কার্সিনোমা, অস্টিওক্লাস্টোমা, ভার্কের কার্সিনয়েড টিউমার, গ্লায়োমা, ফাইব্রোমা, এগুলো। আচ্ছা, একজন লিখেছেন মেটাস্ট্যাসিস গুলো প্যাচ লাগছে ভাইয়া, এনি শর্ট ফর্ম টু রিমেম্বার। আচ্ছা, ঠিক আছে, উনি একটু শর্ট ফর্ম চাচ্ছেন যে এগুলো কোথায় কোথায়, মানে একটু সহজ করা যায় কিনা। ঠিক আছে, আচ্ছা, ওকে। আমি আপনাদেরকে বলে দিই, ঠিক হলো, একটু লেখি। লিভার মেটাস্ট্যাসিস কোথায় কোথায় হতে পারে। আমরা অনেক সময় বিদেশে যাওয়ার জন্য এনওসি নেই, তাই না? নো অবজেকশন সার্টিফিকেট নেই না, বিদেশে যাওয়ার আগে, ভিসা করার আগে। এই নো অবজেকশন সার্টিফিকেট যদি আপনি মনে রাখেন, তাহলে লিভার মেটাসিসটা মনে রাখা যাবে। এনতে নিউরোএন্ডোক্রাইন টিউমার, ওতে অকুলার মেলানোমা, আর সিতে কোলোরেক্টাল ক্যান্সার। ঠিক আছে, আচ্ছা। লাং মেটাস্টাসিসের জন্য আপনারা মনে রাখতে পারেন লাং মেটাস্টাসিস, ব্রেস্ট, কোলন, হেড নেক ক্যান্সার। এটা দিয়ে আপনি লাং মেটাসিসটা মনে রাখবেন। আচ্ছা, আর ব্রেন মেটাস্টাসিসটা মনে রাখবেন কি দিয়ে, বলে দিচ্ছি। ব্রেন মেটাস্টাসিস, এম টি বি। ঠিক আছে, এমটিবি, যে আমাদের, আচ্ছা, বোন মেটাস্টাসিস হয় কোন কোন জায়গা থেকে?
আমি শর্টকাটে বলছি, বোন মেটাস্টেসিস হয় কয়েকটা জায়গা থেকে। তার মধ্যে অন্যতম হচ্ছে, মনে করেন গলা, গলায় কি আছে? থাইরয়েড। তাহলে থাইরয়েড থেকে মেটাস্টেসিস হতে পারে। বুকে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ব্রেস্ট আর একটা হচ্ছে লাং, তাহলে এখান থেকে বোনসে মেটাস্টেসিস হতে পারে। ওকে। আর পেটে আছে হচ্ছে আমার দুইটা জিনিস, একটা হচ্ছে রেনাল, একটা হচ্ছে প্রোস্টেট, কিডনি আর প্রোস্টেট, এই দুটো থেকেও মেটাস্টেসিস হতে পারে। গলা, বুক, পেট, এই দুটোর মধ্যে রাখবেন, ব্যাস শেষ। মেটাস্টেসিস তো বোন মেটাস্টেসিস হয়ে যাবে। ওকে। ঠিক আছে, তাহলে আমাদের মনে হয় মেটাস্ট্যাসিসের অনেকগুলো এক্সাম্পল আমরা পড়ে ফেলছি। P53 থেকে তেমন কিছু পড়ার নেই, এগুলো বাদ। এসব জিন টিন খুব একটা আসে না, পড়ার দরকার নাই। আহ অনেক সময় অকুপেশনাল এক্সপোজার রিলেটেড কিছু এক্সাম্পল আসতে পারে, যেমন বেরিলিয়াম কিসের সাথে জড়িত, ক্যাডমিয়াম কিসের সাথে জড়িত, ঠিক আছে, ভিনাইল ক্লোরাইড কোন ক্যান্সারের সাথে জড়িত, এগুলো যেগুলো দাগালাম সেগুলো পড়লেই হবে। স্টেজিং এন্ড গ্রেডিং কোনটা কি কাজে লাগে? স্টেজিং আমরা করি the size of the primary lesion, regional lymph node আর metastasis দেখার জন্য। আর গ্রেডিং করি লেভেল অফ ডিফারেন্সিয়েশন। স্টেজিংটা হচ্ছে এক্সটেন্ট অফ স্প্লিট, আর গ্রেডিংটা হচ্ছে লেভেল অফ ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, এটা দিয়ে বল। গ্রেডিং এন্ড স্টেজিং এর অনেক কিছু সিস্টেম সিস্টেম আছে, এসব লাগবে না। আচ্ছা, এটা এই বক্সটা খুব ইম্পর্টেন্ট, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, যে কুশিং সিনড্রোম কোন ক্যান্সারে হয়, সিয়ার কোথায় হয়, হাইপার ক্যালসিমিয়া কোথায় হয়, হাইপোগ্লাইসেমিয়া কোথায় কোথায় হয়, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, আমি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। আবার ছোট ছোট করেও আছে, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম অ্যাসোসিয়েটেড উইথ রেনাল সেল ক্যান্সার, এটাও দেখতে পারেন। টিউমার মার্কার তো আমি কি বলবো আর, টিউমার মার্কার যে কত ইম্পর্টেন্ট এটা বলে বোঝানো যাবে না, একদম মাস্ট, মাস্ট কোশ্চেন পরীক্ষায়। টিউমার মার্কার আর প্যারানিওপ্লাস্টিক থেকে কোশ্চেন অবশ্যই আপনি পাবেন, মাস্ট কোশ্চেন। কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, প্রোস্টেট অ্যাসিড ফসফেটেস, নিউরন স্পেসিফিক ইনোলেস, ইমিউনোগ্লোবুলিন, পিএসএ, যত রকম মানে আছে আপনার টিউমার মার্কার, একটু ভালো করে পড়বেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রি ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার গুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে স্কিনের প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি পড়তে বলবো। ইসোফেগাস, এটাও পড়বেন। স্টমাকটা দেখবেন কি কি প্রি ক্যান্সারাস কন্ডিশন আছে। স্মল ইন্টেস্টাইনের এগুলো দরকার নাই। কোলনটা দেখবেন, ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটোস পলিপ, আলসারেটিভ কোলাইটিস, প্রি ক্যান্সারাস কন্ডিশন। আর এইগুলো দেখলেই হবে। ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, এই কয়েকটা জিনিসের প্রি ক্যান্সারাস কন্ডিশন গুলো অবশ্যই দেখবেন। বোনস, প্যাগেটস ডিজিজ, এটাও প্রি ক্যান্সারাস কন্ডিশন। আচ্ছা, চাইল্ডহুড টিউমারের নামগুলো আছে, এগুলো দরকার নেই এত কিছু পড়ার। জেনেটিক ডিসঅর্ডার, এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজের নাম, অটোজোমাল ডমিনেন্ট ডিজিজের নাম, অটোজোমাল রিসেসিভ ডিজিজের নাম, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এভাবে জিআইটি, হিমাটোপয়েটিক, স্কেলেটাল এভাবে আলাদা করে পড়া লাগবে তা না, আপনি যে কোনো একটা নেমোনিক দিয়ে মনে রাখলেই হবে। আমি আপনাদেরকে নেমোনিক শিখাই দিচ্ছি, কি কি নেমোনিক পড়বেন এখনই বলে দিচ্ছি। নেমোনিক বই গেল এই যে। যেমন দেখেন, আহ এই আপনার এক্সাম্পল অফ গ্রানুলোমা এখান থেকে একটু দেখতে পারেন, আমি এভাবে মনে রাখতাম। টিএলবিসিএস হ্যাকর, টিএলবিসিএস হ্যাকার, হ্যাঁ। টিবি, লেপ্রোসি, ব্রুসেলোসিস, ক্যাট স্ক্র্যাচ, সিফিলিস, সার্কোইডোসিস, এইচতে হিস্টোপ্লাজমোসিস, এতে অ্যাসপারজিলাস, সিতে ক্যান্ডিডিয়াসিস, সিতে ক্রিপ্টোকক্কাস, আর্থে রাইনোস্পোরিডিওসিস। এভাবে এক্সাম্পল অফ গ্রানুলোমা মনে রাখবেন, হ্যাঁ। সিস্টেমিক এম্বোলিজমের সোর্স, এটা মনে রাখতে পারেন। যেমন কোথা থেকে আসে সিস্টেমিক এম্বোলিজম? ইন্ট্রাকার্ডিয়াক মুরাল থ্রম্বাই থেকে আসে, যেমন লেফট ভেন্ট্রিকুলার ওয়াল ইনফার্ক্ট, লেফট অ্যাট্রিয়াম ডাইলাটেশন, কার্ডিওমায়োপ্যাথি, রাইট হার্ট ডিজিজ, রিউমাটিক হার্ট ডিজিজ। আর অ্যাওর্টিক অ্যানিউরিজম থেকে আসে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, ভালভুলার ভেজিটেশন, ভেনাস অর প্যারাডক্সিক্যাল এম্বোলাইন, আননোন অরিজিন। সাইট অফ লজমেন্ট কোথায় কোথায়, সিস্টেমিক এম্বোলিজম কোথায় কোথায় হতে পারে? বাইকস, বাইকস দিয়ে মনে রাখতাম। ব্রেইন, ইন্টেস্টাইন, কিডনি, এক্সট্রিমিটি, লোয়ার আপার আর স্প্লিন, ব্যাস। এই যে নেমোনিক ফর অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ, এইটা একটু দেখে নিন, হ্যাঁ। স্ক্রিনশট তুলে নেন, কি লিখছি আমি। ভেরি পাওয়ারফুল ডমিনেন্ট হিউম্যান, ভেরি পাওয়ারফুল ডমিনেন্ট হিউম্যান, তাহলে এখানে কতগুলা ডিজিজের নাম, এইগুলো একটা স্ক্রিনশট তুলে নেন, এটা এখান থেকে
মনে রাখবেন অটোজোমাল ডিজিজ। তাহলে অটোজোমাল রিসেসিভও তাহলে জানতে হবে। হোয়াট হুস গেম, হোয়াট আ ফাসি গেম। হোয়াট দিয়ে উইলসন হেমাটোক্রোমাটোসিস আলফা 1 থ্যালাসেমিয়া। পুসি দিয়ে থ্যালাসেমিয়া, ফ্রেডরিক ইউরিয়া দিয়ে ফেনাইলকেটোনুরিয়া, একসাথে তিনটা ইউরিয়া, একসাথে তিনটা ইউরিয়া, ফিনাইলকেটোনুরিয়া, অ্যালকাপ্টোনুরিয়া, হোমোসিস্টোনুরিয়া। স্টোরেজ ডিসঅর্ডার, লাইসোসোমাল স্টোরেজ ডিজিজ, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, দুইটা স্টোরেজ। সিকল সেল অ্যানিমিয়া, স্টিক ফাইব্রোসিস। গেম দিয়ে গ্যালাক্টোসেমিয়া, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, মাসকুলার অ্যাট্রফি। ব্যাস, এভাবে বুঝতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের আর কি কি বাকি থাকলো? আই থিঙ্ক মোটামুটি সবগুলো আমরা শেষের দিকে। জার্ম সেল টিউমার গুলো একটু নাম জানবেন। জার্ম সেল টিউমার টেস্টিসে কি কি আছে, ওভারিতে কি কি আছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জার্ম সেল টিউমার। হ্যাঁ, গ্যাংগ্রিনের টাইপ আছে, ড্রাই গ্যাংগ্রিন, ওয়েট গ্যাংগ্রিন, গ্যাস গ্যাংগ্রিন। সাইন্স দরকার নাই। আর ওয়েট গ্যাংগ্রিনের সাইট এটা, ড্রাই গ্যাংগ্রিন উদাহরণ, ওয়েট গ্যাংগ্রিনের সাইট। ডিফারেন্স বিটুইন ড্রাই অ্যান্ড ওয়েস্ট গ্যাংগ্রিন আপনাদের আজকের টপিক। হ্যাঁ, জেনারেল প্যাথোলজি থেকে আমি যতটুকু দাগাই দিলাম, এতটুকু যদি আপনি পড়তে পারেন, আই হোপ হয়ে যাবে। কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা এখন করতে পারেন। এনি কোয়েশ্চেন, কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছে, ভাইয়া ব্রেইনেরটা আরেকবার বলেন। ব্রেইনের কোনটা বললাম? ব্রেন মেটাস্টাসিস, ওই যে বললাম, এমটিবি, কল, এমতে মেলানোমা, টিতে থাইরয়েড, বিতে হচ্ছে ব্রেস্ট, তারপরে কলতে, সিতে কোলন, এলতে লাং। নেক্রোসিসটা আরেকবার বলেন। কি নেক্রোসিস কোনটা? এক্সাম্পল গুলা নেক্রোসিসের, নেক্রোসিসের এক্সাম্পল তো আপনি কোয়াগুলেটিভ নেক্রোসিস, লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস, এগুলোর উদাহরণগুলো পড়বেন। এইটা একটা। আর এমনি বেসিক নেক্রোসিস যেগুলো আছে, সেই নেক্রোসিসের সাইট কোনটা আছে, এক্সাম্পল গুলা কি কি, কি কি ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, অ্যাপোপ্টোসিস যেরকম দেখলাম, নেক্রোসিসের কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ দাগাই দিছি, দাগানো গুলো একটু পড়ে নিন। ঠিক আছে, তারপরে হ্যান্ড নোটের পিডিএফ দিয়ে দিলে ভালো হয়। হ্যান্ড নোটের পিডিএফ তো দেওয়া যাবে না, এই যে ক্লাসের মাঝখানে যে আমি স্ক্রিনশট গুলো দিচ্ছি, এগুলোই তুলে নিবেন। আপনি দরকার আবার ভিডিও তো দিয়ে দিবে, ভিডিও গুলো দেখবেন, ওখান থেকে স্ক্রিনশট তুলে নিলেন বা পজ করে আপনি নোট করে নিলেন। এগুলাই, এগুলো ছবি তোলা, এগুলো কোনো পিডিএফ টিডিএফ নাই। আচ্ছা, এই, আর এগুলো আমার খাতা থেকে তোলা। এই খাতা এখন কোথায় আছে জানিও না, এই খাতার কোনো অস্তিত্ব এখন আর নাই। কারণ বুঝতেই পারতেছেন, এগুলো আমি যখন রেসিডেন্সি পরীক্ষা দেই, ধরেন সেই 18 সালের, 18 সাল না, 17 সালের নভেম্বরে পরীক্ষা দিই, তার মানে 17 সালের, আজ থেকে 8 বছর আগের কথা। 8 বছর আগের খাতা থাকে? আপনার তো 2 বছর আগের খাতা আপনার কাছে নাই। এসব খাতা আর নাই। তাও ভালো, ছবি তোলা ছিল, যার জন্য আপনাদেরকে একটু পড়াইতে পারতেছি। ওকে, এনি কোয়েশ্চেন? নো কোয়েশ্চেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। রাত হয়ে গেছে, ভালো মতো পড়েন। প্যাথোলজি ইম্পর্টেন্ট, সিস্টেমিক প্যাথোলজি নিয়ে আবার হয়তো দেখা হবে বা অন্য কোনো টিচার আসবে। আপনারা ততদিন ভালো থাকেন এবং এইটা ভালো করে পড়েন। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন থাকবে আপনাদের, এবং আমিও প্রশ্ন করে দিব, সেখান থেকেও আপনাদেরকে ভালোভাবে পরীক্ষা দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকেন, রোজাও করবেন, প্রিপারেশন নিতে হবে। আল্লাহ তাআলা এই কষ্টের প্রতিদান দিবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।